বাসর ঘরে নিজের বড় রূপে অ্যাকাউন্টিংয়ের প্রফেসর রোশন সিদ্দিকীকে দেখে বরকে গেলাম আমি। না মানে এটা কি হওয়া ছিল? জীবনে কি এমন পাপ করেছিলাম যে হিংস্র দানবটার সাথে বিয়ে হলো আমার, তাও আবার আমারই টিচার। ছি, ভাবতে শরীর ঢিরি করে উঠছে। সারা জীবন স্কুল কলেজে যারা প্রাইভেট টিচারদের সাথে রিলেশন করে তাদের নিয়ে কটূক্ত করে এসেছি, আর আজ আমার সাথেই তা ঘটল। ছি, ভাবা যায় যে ওনার সাথে আমার কোনোদিন রোমান্স কিছু হবে, অ্যাটলিস্ট একটা চুমু, সেটাও আশা করা যায় না। কলেজের সব থেকে রাগী, গম্ভীর, থমথমে হিংস্র স্যার উনি। তবে খুব হ্যান্ডসাম, গায়ের রং কিছুটা চাপা, কালো নন, তবে দেখতে ভয়ানক রকমের সুন্দর। ওনার চোখের আদল, কলেজের প্রায় মেয়েরাই ওনার প্রতি ফিদা। ওনার মুড আর অ্যাটিটিউড নাকি মেয়েদের হার্টবিট বেড়ে যায়। উনি যখন ক্লাসে প্রবেশ করেন খুব গম্ভীর আর থমথমে মুডে প্রবেশ করেন। প্রয়োজনের বেশি কথাও বলেন না। রুলসের ব্যাপারে ভীষণ সিরিয়াস উনি। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রং বদলে দিয়েছে উনি কলেজে আসার পর থেকে। ডিপার্টমেন্টের হেড উনি। আগে টেস্ট বা ইনকোর্স পরীক্ষা না দিয়ে টাকা দিয়ে দিলেও হতো, কিন্তু এখন সেই সুযোগ আর নেই। ইনকোর্স পরীক্ষা না দিলে উনি ফেল করিয়ে দিচ্ছেন। এক প্রকার আতঙ্কের নাম রোশন সিদ্দিকী। আমার কুক্ষণে ওনার সাথে পরিচয় হয়েছিল। সেদিন থেকে উনি মানে আমার কাছে একজন আতঙ্কের নাম, তাও ভয়ঙ্কর আতঙ্ক। ওনার সাথে আমার কলেজে খুব বাজে একটা ঘটনা ঘটেছিল। সেখান থেকে ঘটনার শুরু, আর উনি আমাকে আর নজরে দেখেন। 2 মাস আগের ঘটনা। রোশন স্যার কিছু ম্যাথ করতে দিয়েছিলেন। আমি ফোনে ছবি তুলে নিয়ে গিয়েছিলাম, আর লাস্ট বেঞ্চে বসে ব্যাগের ভেতর ফোন রেখে দেখে দেখে খাতায় তুলছিলাম। ক্লাসে উপস্থিত 150 জনের মাঝে ওনার চোখ আমার দিকেই পড়েছিল। রোশন স্যারের পরনে ছিল ফর্মাল পোশাক। ব্ল্যাকবোর্ডের সামনে থেকে সোজা ওনার দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করছিলেন। দৃষ্টি স্থির রেখে এগিয়ে এসেছিলেন আমার দিকে। উনি কাছে আসাতে আমি তড়িঘড়ি করে ব্যাগের ভেতর ফোন রেখে খাতায় লেখায় মনোযোগ স্থির করলাম। স্যার আমার সামনে এসে সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর মুডে বলেছিলেন, ফোন দাও তোমার। কথাটা শুনে হৃৎপিণ্ড কেঁপে উঠল আমার। স্যার বুঝে গিয়েছেন আমার কাছে ফোন আছে। আমি ভয় ভয় চোখে স্যারের দিকে তাকালাম। স্যার আবার বললেন, স্ট্যান্ড আপ। স্যারের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম। স্যার তখনও গম্ভীর মুডে তাকিয়ে আছেন, আর এমনভাবে তাকিয়ে আছেন কথা না বলে বোঝাচ্ছেন যে ফোন দাও তোমার। উনি স্টিল তাকিয়েই আছেন আমার দিকে। ফোন দিলে তো ধরা খেয়ে যাব। ফোন ব্যাগ থেকে উঠিয়ে টিপাটিপি করে গ্যালারি থেকে বেরোনোর চেষ্টা করতেই স্যার আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ডেস্কের সামনে চলে গেলেন। স্যার যেতে যেতে ফোন আবার লক হয়ে গিয়েছে। ক্লাস শেষ হলে সবাই বেরিয়ে গেল। আমি স্যারের কাছে গেলাম ফোন আনতে। স্যার আমাকে বললেন, পিনটা বলো। খুব অস্বস্তিতে পড়ে গেলাম। তাছাড়া যে পিন দেওয়া স্যারকে কীভাবে বলি? কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। স্যার ব্রুকুচকে তাকিয়ে আছেন আমার দিকে। এর মানে পিনটা কি? আমি মিহি কণ্ঠে বললাম, স্যার আমার কাছে দিন, খুলে দিচ্ছি। তুমি মুখে বলো, আমি তুলে নিচ্ছি। কুত্তার বাচ্চা। স্যার মুহূর্তের মাঝে অবাকের চরম পর্যায়ে গিয়ে উচ্চারণ করলেন, হোয়াট? সরি স্যার, এটা আপনাকে বলিনি। আমার ফোনের পাসওয়ার্ড। আই নো তুমি আমাকে বলনি, বাট এটা কোনো সুস্থ মানুষকে ফোনের পাসওয়ার্ড ছোটো বোন যেন গেস করতে না পারে, তাই এই উপায় স্যার। স্যার আমার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ফোনের পিন খুললেন। তখনই আমার আরেক টেনশন ছিল, কারণ ফোনের ওয়ালপেপারে স্যারের ছবি দেওয়া। এটা গতকালই বন্ধুরা ডেয়ার দিয়েছিল, 48 ঘন্টা রাখতে হবে। স্যার ফোনের ওয়ালপেপার দেখে আর চোখে তাকালেন আমার দিকে। লজ্জায় আমার কি অবস্থা হয়ে যাচ্ছে তা আমি ছাড়া কেউই জানে না। এদিকে ফোনের নেটও অন করা ছিল। বন্ধুদের নিয়ে করা আড্ডা প্যানেলে কত অসভ্য কথা বলা করেছি। এখানে রোশন স্যারকে নিয়ে অনেক কথা হয়েছে। ঠিক তখনই এই আড্ডা প্যানেলে মেসেজ এসছে। ছোঁয়া মেসেজ দিয়েছে, সারার সাথে কি স্যার প্রেম করছে ক্লাসরুমে দাঁড়িয়ে? তন্ময় মেসেজ করেছে। এমনি সারা স্যারকে দেখে ফিট হয়, আজ কাছাকাছি দাঁড়িয়ে শুভদৃষ্টি বোধহয় হয়ে যাচ্ছে। দীপ মেসেজ করেছে। এমনিতেই সারা বলে রোশন স্যার মানেই হট, আর এই হট টমেটো সস এখন সারার কাছে সাথে একান্তে সময় কাটাচ্ছে। বাণীতে সারা। স্যার প্যানেলে প্রবেশ করলেন। যাবতীয় মেসেজ দেখে স্যারের রাগ আকাশে উঠেছে। উপরে আমার করা মেসেজ আছে, রোশন হলো হট টমেটো সস। ওয়াও, কি লুকিং, কি জোস। উনি শুধু আমার। একবার কলেজ থেকে বের হই, স্যারের সাথে ফেক আইডি দিয়ে প্রেম করব, দেন বলবো স্যার আমি। স্যার অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তার জীবনে বোধহয় এমন অভিজ্ঞতা আগে হয়নি।
এর আগে কোনো স্টুডেন্টের থেকে এমন কিছু হয়তো পাইনি। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, তোমার ফোনের ডিসপ্লেতে কাজ ছবি। জি স্যার, আপনার? স্যার ভ্রু কুঁচকালেন আর বিরক্তি মিশ্রিত কণ্ঠে বললেন, বাই হোয়াট? স্যার ফ্রেন্ডরা ডেয়ার গেম দিয়েছিল আর বলেছিল আপনার ছবি ফোনের ডিসপ্লেতে দিয়ে স্ক্রিনশট দেওয়ার জন্য। স্যাররা কি গেম খেলার পারসন? না স্যার, ভুল হয়ে গিয়েছে, আর হবে না। অন্যায় কয়েক ধাপে করেছো তুমি। এক, ফোনে পিকচার তুলে এনে নকল করে ধরা খেয়েছ। 2, টিচারদের নিয়ে বন্ধুদের সাথে কটূক্তি করেছ। আমার পারমিশন ছাড়া আমার ফেসবুক প্রোফাইল থেকে ছবি নিয়েছো কেন? কলেজে কি এমন করতে আসো? আর আড্ডা প্যানেল তোমরা যা বলাবলি করো আর যেসব ভিডিও আদান প্রদান করো, টিচারদের নিয়ে মিমস তৈরি করো, তোমাদের কলেজ থেকে বহিষ্কার করা উচিত। স্যার আর এমন হবে না, এসো। অধ্যক্ষ স্যারের রুমে এসো। রোশন স্যার অধ্যক্ষ স্যারকে কী বলেছেন জানি না। অধ্যক্ষ স্যার বাড়িতে ফোন করে নালিশ দিলেন, সাথে আমাকে ওয়ার্নিংও দিয়ে দিলেন। রোশন স্যার থতমত মুড়ে আমাকে বললেন, তুমি আমার নজরে থাকবে এখন থেকে। আমার নাম সারা আনাম, মা বাবা ছোট মেয়ে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, বিবি অনার্স। আমার ফ্যামিলি আর 5টা ফ্যামিলির মতো নয়। আমার দাদু পুরনো রীতি আজও ধরে রেখেছেন, আর এ ব্যাপারে সে ভীষণ স্ট্রং। আগেকার দিনের মতো বিয়ের আগে ছেলে মেয়ে দেখাশোনা তিনি পছন্দ করেন না। তাছাড়া আমার বাবার প্রতি আমার অগাধ আস্থা আছে। বাবা এসে আমাকে বললেন, ছেলে দেখতে শুনতে খুব ভালো মা, আমার পছন্দ হয়েছে। বাবার পছন্দ মানেই আমার পছন্দ। তাছাড়া বিয়ের 2 দিন আগে কথাবার্তা হয়ে হুট করে বিয়ে, তাই আর দেখারও সুযোগ হয়নি। আজ থেকে যে জীবনটা যে জাহান্নামে পরিণত হতে চলেছে তার আর বুঝতে বাকি নেই আমার। উনি ঘরে প্রবেশ করে দরজা সিটকিনি লাগিয়ে দিলেন। তাতে খট করে শব্দ হয়ে উঠল। সেই শব্দে কেঁপে উঠল আমার অন্তরাত্মা। ঘরে প্রবেশ করে আমার দিকে আর চোখে একবার তাকালেন আর বললেন, আপনি শাড়িটা চেঞ্জ করে নিন। ওয়াশরুমে গিয়ে আমি বুঝতে পারছি আপনার অস্বস্তি হচ্ছে। বিকজ এইভাবে অচেনা অজানা একটা মানুষের সাথে বিয়ে হয়েছে আপনার হঠাৎ করে। খারাপ লাগা বা অস্বস্তি ফিল হওয়াটাই স্বাভাবিক। কি করব, আমার দাদুও আপনার দাদুর মতোই সেই সেকালের নিয়ম ধরে রেখেছেন। বাট আমি জিজ্ঞেস করেছিলাম যার সাথে আমার বিয়ে হচ্ছে সে কি এইভাবে আমাকে মেনে নিতে পারবে। আপনার আপু জানিয়েছেন যে আপনার কোনো আপত্তি নেই। যাই হোক, আমার দ্বারা আপনার কোনো অস্বস্তি ফিল হয় এমন কিছুই পাবেন না। ইয়া মাবুদ, উনি তো আমার মুখ না দেখেই সুন্দর করে কথা বলছেন। মুখ দেখার পর কি বলবেন আল্লাহ ভালো জানেন। কতক্ষণই বা মুখ ঢেকে রাখতে পারবো। সারা রে, তুই ফেসে গেছিস। এ জন্মের মতো ফেসে গেছিস। রোশান স্যার যতক্ষণ না মুখ দেখেন ততক্ষণই শান্তি তোর। এরই মাঝে পাশের রুম থেকে মাগো মরলাম বলে কেউ চিৎকার দিয়ে উঠল। কণ্ঠটা একটা মেয়ের। আমার কানে ভেসে আসছে পুরুষালী কণ্ঠ, দাঁত কিরমির করে বলছে, বা এন্দি র বা ওচা আজ তোকে মে রে ই ফে ল ব। বেশি সাহস বেড়েছে তাই না তোর? আমার সব কিছুতে তোর বাড়াবাড়ি। বলেই কারো গায়ে আঘাত করছে। আর সেই আঘাতে চিৎকার করে উঠছে মেয়েটি। রোশান স্যার দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। আমিও বিছানা ছেড়ে দরজা এসে উকি দিয়ে দেখলাম বারান্দায় একটা মেয়ে দাঁড়িয়ে কাঁদছে। মেয়েটির নাম তরি। শুনেছি আমার যা হয় রোশান স্যারের ছোট ভাই এর বউ। উনার ছোট ভাই নাকি আগে বিয়ে করেছিলেন। যদিও ছোট ভাইকে আমি এখনো দেখিনি। এরই মাঝে রোশান স্যারের ছোট ভাই বেরিয়ে এলেন রুম থেকে। উনার ছোট ভাইকে দেখে আমার মাথায় যেন বজ্রপাত হলো। ওহ নো, এটা তো ওশান। দ্যাটস মিনস ওশান ম্যারেড। নিজের দেবরের স্থানে ওশানকে দেখে যতটা আশ্চর্য হয়েছি ততটা আশ্চর্য আমি নিজের বরের স্থানে রোশান স্যারকে দেখেও হইনি। জীবন সিনেমার থেকেও ভয়াবহ, কঠিন, মর্মান্তিক, নাটকীয়। একটা মানুষের ভালো মানুষের আড়ালে এতটা কুৎসিত রূপও থাকতে পারে বুঝি। অতিচেনা মানুষের কুৎসিত রূপ সামনে আসার থেকে বোধ হয় না আসাটাই বেটার, তাহলে মিথ্যা করে হলেও ভালো থাকা তো যায়। সমস্ত শরীর আমার অসর অবশ হয়ে আসছে। বুকের মাঝে দুরুম দুরুম করছে। কখনো কি ভেবেছিলাম ওশানকে কখনো বিবাহিত রূপে বাচ্চা সহ দেখব। সমস্ত শরীর আমার কেমন অস্থির হয়ে উঠেছে। ইচ্ছা করছে এখনই গিয়ে ওশানের কলার চেপে ধরে পায়ে স্যান্ডেল খুলে মন মতো তাপি টা করি। পৃথিবীর কোনো শাস্তিই কম নয় ওশানের জন্য। আমি ভাবনার গভীর অতলে হারিয়ে গিয়েছি। এরই মাঝে রোশান স্যার গম্ভীর আর রাগী কণ্ঠে ওনার আম্মাকে ডাকলেন, আম্মা। রোশান স্যারের ডাকটা এতটাই ভয়াবহ ছিল যে রৌশন সিদ্দিকী ভিলার প্রতিটা ইট পাথরও যেন কেঁপে উঠল। আতিয়া পারভিন ছেলের হুঙ্কারে ছুটে এসে অমুখে এসে বললেন, কি হয়েছে বাবা, তুমি ঘর ছেড়ে বাইরে কেন? রোশান স্যার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে উনার ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আম্মা তোমার ছেলেকে লাস্টবারের মতো একটা কথা ক্লিয়ারলি জানিয়ে দাও, ওকে তরির সঙ্গেই ঘর সংসার করতে হবে।
তা না হলে যেন ও এই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, আর না হলে আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। তরির সাথে কোনো অন্যায় আমি মেনে নিব না। আর এটা আমার ফাইনাল কথা। ওশানকে দেখে, ওশানের আম্মাকে দেখে মনে হচ্ছে রোশান স্যারকে সবাই পায়। কেউ চোখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না। ওশান মাথা নিচু দিকে তাকিয়ে বলল, ভাইয়া জোর করে আর কত ওই মেয়েটার সাথে আমাকে থাকতে বাধ্য করবে? ও একটা আনকালচার, অশিক্ষিত। ওর সাথে আমার কোনো কিছুই ম্যাচ করে না। রোশান স্যার থমথমে মুডেই বললেন, আর কত মানে? যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে ততক্ষণ। বিয়েকে কি ছেলেখেলা পেয়েছ তুমি? আর তোমার ওয়াইফ অশিক্ষিত কেন? আনসার মি। তোমার কি স্বামী হিসাবে দায়িত্ব ছিল না তোমার ওয়াইফকে শিক্ষিত করা? কেউ শিখতে না চাইলে আমি কিভাবে শেখাবো? ওই অশিক্ষিতর সাথে আমার পক্ষে কোনোভাবেই থাকা সম্ভব নয়। তোরই কেন লেখাপড়া শিখতে চায়নি গড নোজ। বাট তুমি কি নিজেকে শিক্ষিত দাবি করো? মিনিমাম কোনো শিক্ষা আছে তোমার? নেক্সট যদি আমার সামনে কখনো পড়ে তুমি তোরির সাথে কোনরূপ বাজে ব্যবহার করেছো, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস তোরির হয়ে আমি দিব। ভাইয়া আজ কিন্তু আমার কোনো দোষ ছিল না। আমি সারাদিন কোথায় ছিলাম, কেন তোমার বিয়েতে উপস্থিত হতে পারিনি সেটা নিয়ে জেরা করছিল। আমি তো বলেই ছিলাম এক বন্ধুর মা মারা গিয়েছে। তোমার ওয়াইফ হিসাবে সে রাইট ওর আছে। আর যদি একটা সাউন্ড শুনি আমি এই বাড়ির মানুষ সহ সবকিছুতে আগুন দিব। আমি ক্লান্ত ঘুমোবো। আতিয়া পারভিন ওশানকে ফিসফিস করে বলছে, আজ না কতবার নিষেধ করেছি, বাড়িতে যেন টু শব্দ হয় না। আজ তোমার ভাইয়ার বিয়ের দিন। অনেক কষ্টে বিয়েতে রাজি করিয়েছি। দিনটা নষ্ট না করলে হচ্ছিল না। আম্মা যা বলার তরিকে বলো। একক উদ্ধৃতি চিহ্ন। আতিয়া পারভিন তরির কাছে গিয়ে দাঁত কিরমির করে বলল, আর তুমিও আছো তরি। সব কিছুতে বাড়াবাড়ি না করলে হয় না। রোশান স্যার ওনার আম্মার দিকে তাক করে বললেন, আম্মা তরিকে কিছু বলবে না। একক উদ্ধৃতি চিহ্ন। এতক্ষণ তাদের পারিবারিক নাটক দেখে মনে পড়ল রোশান স্যারের যে মুড, নিজের ভাইয়ের সাথে নাটক করলে তো আমার সাথে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি করবেন। আল্লাহ, এই বেটা বুইরা খাটাস তো কলেজের থেকে তিনগুণ তেজি নিজের বাড়িতে। সারাহ, তোকে ভেঙে পড়লে হবে না। তোকে বাংলা সিনেমার মিনমিন করা নায়িকাদের মতো অভিনয় করলে হবে না। এই তেজি মানুষকে তুই পেলে আরও পেয়ে বসবে। সে যদি বুনো ওল হয় তোকে বাঘা তেঁতুল হতে হবে। মনে মনে কি বলবো, কিভাবে ওনার সাথে তর্ক করব, কিভাবে ঝগড়া করব, সবকিছু প্র্যাকটিস করে নিলাম। শুধু আমাকে একবার কিছু বলুক, আমিও শুনিয়ে দিব। আগেকার যুগের শিক্ষকরা ছিলেন পিতার বয়সী, আর এখনের শিক্ষকরা লুচু নাম্বার 1। যুগ আপডেট হয়ে তারা হয়ে গিয়েছে বরের মতো। ওশান স্যার দরজার কাছে এগিয়ে আসতেই আমি হুড়মুড়িয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে যেতেই পায়ের নিচে শাড়ি পরে হুমড়ি খেয়ে পড়লাম। মানে কি? এসব কি হচ্ছে আমার সাথে? বাসর ঘরে নিজের বরের সামনে কোনোদিন কোনো মেয়ে আছাড় খেয়েছে? না খায়নি তো, তাই না? এই অসাধ্য সাধন করে আছাড়টা আমাকেই খেতে হলো। দুনিয়ার যৎসব উদ্ভট কাজ আমার দ্বারাই সম্ভব। রোশান স্যার দ্রুত এগিয়ে এসে বললেন, এ কি পড়লেন কিভাবে? ইস, কি সর্বনাশ! লাগেনি তো কোথাও? আমি মাটিতে মুখ থুবড়ে পড়ে আছি, একদমই উঠছি না। জাস্ট ইমেজিন আপনি বাসর ঘরে বরের সামনে আছাড় খেয়েছেন। দেখবেন এর থেকে বাজে লজ্জাকর অবস্থা আর নেই। রোশান স্যার আমার হাত ধরে টেনে তোলার চেষ্টা করলেন। আমি মুখে হাত দিয়ে উঠলাম। মুখ ঢেকে রেখেছি, কিভাবে উনাকে ফেস করব বুঝতে পারছি না। রোশান স্যার আমার মুখে হাত দেওয়া দেখে বললেন, দেখি নাকে ব্যথা পেয়েছেন। বলেই আমার মুখ থেকে হাতটা সরালেন। আমি যে ওনাকে আগেই দেখে ফেলেছি এটা বুঝতে দেওয়া যাবে না। উনাকে দেখে আকাশ থেকে পড়েছি, বিশাল অবাক হয়েছি এমন একটা ভাব করতে হবে। আমার মুখ থেকে হাতটা সরানোর সময় আমি একদম চোখ মুখ খিচে বন্ধ করে রইলাম। আস্তে আস্তে চোখ পিট পিট করে তাকানোর চেষ্টা করলাম। উনি ভয়ানক মুডে তাকিয়ে আছেন আমার মুখের দিকে। মনে হচ্ছে ওনার জীবনের অপছন্দীয় কাউকে দেখছেন। এবার আমিও পুরো খুলে তাকালাম। একই সাথে দুজনে উচ্চারণ করলাম, উনি বললেন, তুমি? আর আমি বললাম, আপনি? এবার রোশান স্যার সাথে সাথে হাত কপালে চালিয়ে দিয়ে বললেন, ও শিট! শেষ পর্যন্ত কিনা তোমার মতো একটা অসভ্য মেয়ে জুটল আমার কপালে। শেষ পর্যন্ত কিনা আমার কপালে আপনার মতো একটা গম্ভীর বুইড়া জুটল। কি এমন পাপ করেছিলাম জীবনে যে আপনার মতো একটা মানুষের সাথে আমার বিয়ে হলো? উনি তীব্র বিরক্তি নিয়ে বললেন, আমার মতো মানে? হোয়াট ডু ইউ মিন? আর পাপ তুমি করবে কেন? পাপ আমি করেছিলাম নিশ্চিত না হলে আমার কপালে এমন অসভ্য, বেয়াদব মেয়ে জোটে। দেখুন, এটা আপনার ক্লাসরুম না যে এখানে ভদ্রতা শেখাবেন। তাই ভুলেও আমাকে অসভ্য টসভ্য বলবেন না। এটা আমি একদম সহ্য করব না। ক্লাসরুমে তো পেছনের বেঞ্চে বসে এমন ভাবে থাকো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না। আর এখানে বেয়াদবের মতো তর্ক করছো। আমাকে সেইসব মেয়ে ভাবলে ভুল করবেন। আমি চুপচাপ মানুষের কথা হজম করা মেয়ে না। আর আমাকে বেয়াদব বলছেন কেন আপনি? আপনার জন্য অধ্যক্ষ স্যার আমার বাড়ি নালিশ দিয়েছিল। সেসব আমি ভুলিনি। আমার কলিগরা যদি জানে সেই সমালোচিত মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে তারা কি ভাববে?
আমার ইজ্জত মান সব শেষ। আর আমার ফ্রেন্ডরা যদি জানে আপনার সাথে আমার বিয়ে হয়েছে তাহলে কি আমার মান সম্মান থাকবে? এত মান সম্মানের অবিয়ের আগে কার সাথে বিয়ে হচ্ছে জানতে চাওনি কেন? আপনি জানতে চাননি কেন? আমি তোমার মতো বেয়াদব নই যে বড়দের কথার বিরুদ্ধে যাব। তাহলে শুনুন, আমিও আপনার মতোই ভদ্র, তাই বড়দের বিরুদ্ধে যাইনি। আমার ঘুম পাচ্ছে, গুড নাইট। আমাকে অশুভ নাইটের শুভেচ্ছা জানানোর রিকোয়েস্ট করছি। নাইট আর কোনোদিন শুভ হবে না আমার। বলেই রোশান স্যার আলমারি থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলেন। উনার দিকে তাকিয়ে দেখি মারাত্মক সুদর্শন দেখাচ্ছে ওনাকে। উনি বিছানায় এসে শুয়ে পড়ে বললেন, আমি ক্লান্ত, লাইট অফ করে দাও। ঘুম পাচ্ছে আমারও, ঘুমোবো কোথায়? জায়গা না পেলে খাটের নিচে যেতে পারো, বারান্দা, বাথরুম, যে কোনো জায়গা যেতে পারো। আই হ্যাভ নো প্রবলেম। অচেনা জায়গা ভয়েও লাগছে। কি করব বুঝতে পারছি না। রুমের মাঝে খাম্বার মতো দাঁড়িয়ে আছি। উনি কিছুক্ষণ পরে বললেন, বাংলা মুভি দেখো তাই না? কেন? মানে ফ্লোরে ঘুমোনোর প্ল্যান করছো? এটা কোনো শুটিং স্পট নয়। বিয়ে হয়েছে আমার সাথে তোমার। তাই চুপচাপ খাটে এসে শুয়ে পড়ো। তোমার রাইট আছে খাটে ঘুমোনোর। আস্তে করে গিয়ে গুটি সুটি মেরে শুয়ে পড়লাম। উনি উল্টো দিকে ঘুরে শুয়ে আছেন। এরই মাঝে আবার সমস্যায় পড়লাম। এবার বোধহয় মান ইজ্জত কিছুই থাকবে না যা হতে চলেছে। পেটের মাঝে কেমন বুড়বুড় করছে। বুঝতে পারছি এটা কিসের লক্ষণ। চেপে রাখার মারাত্মক চেষ্টা করতেই ফুস শব্দ হলো। আর তাতেই পুরো ঘর দুর্গন্ধে ছড়িয়ে গেল। রোশান স্যারের বুঝতে বাকি নেই কিসের শব্দ। এখানে শেষ নয়, আরও আছে। সব সীমা অতিক্রম করে বিকট শব্দে বায়ুদূষণ হয়ে গেল। মানে এমন লজ্জা আমার বাপের জন্মে পায়নি। ইচ্ছে হচ্ছে ৭০ গজ মাটির নিচে পুঁতে যায় আমি। ঘুরে তাকিয়ে দেখি রোশান স্যার কি অদ্ভুত ভাবে তাকিয়ে আছেন আমার দিকে। চোখে চোখ পড়তেই সে কি লজ্জা। উনি বালিশ আর পাতলা কাঁথাটা নিয়ে আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে রুমে রাখা লম্বা মেরুন কালারের ডিভানে গিয়ে শুয়ে পড়লেন। উনি উঠে যেতেই আমি জানালো খুলে বাইরে থুথু ফেলতে গেলেই সেই থুথু জানালার গ্রিলে লেগে গেল সম্পূর্ণটা। উনি আবার ও ডিভান থেকে উকি মারলেন আমার দিকে। কি অদ্ভুত সে চাহনি। জানালায় লেগে থাকা থুর দিকে তাকিয়ে থেকে ভাবছি সব কি আজ আমার সাথেই হওয়ার ছিল। এটাও কি আমার কপালের লিখন ছিল? মানুষের কপালে এসবও লেখা থাকে। যে লজ্জা আজ পেলাম জীবনের ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকবে। এই জীবনে মনে হয় না আর রোশান স্যারের দিকে লজ্জায় মুখ তুলে তাকাতে পারবো। ইয়া মাবুদ, হয় আমাকে আকাশে তুলে নাও, নয় মাটি ফাঁকা করে দাও, নিচে চলে যায়। এই মুখ আর কাউকে দেখাতে চাই না। উনি আমাকে কি পরিমাণ লেইম ভাবছেন তার হিসাব নেই। উনার দিকে পাশ ফিরে তাকিয়ে দেখি চশমা চোখে দিয়েই ঘুমোচ্ছেন। খুলতে মনে নেই নাকি রাতকানা উনি? বাবা কিনা শেষে একজন রাতকানার সাথে বিয়ে দিয়ে দিল। ভালোভাবে উনার দিকে তাকিয়ে আছি, উনি বোধহয় ঘুমিয়ে পড়েছেন, কোনো সারা শব্দ নেই। আমি বেশ অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঘুম আসছে না। গরমে আমার একটা সমস্যা আছে, সেটা হলো পায়ের তালু জ্বলাপোড়া। ভয়ানকভাবে পায়ের তালু জ্বলে পড়ে, যার জন্য চাইলেই পা এক জায়গা সহির রাখতে পারি না। আজও তাই হচ্ছে। পা জলে পুড়ে যাচ্ছে। পা একবার খাটের এদিকে ফেলছি তো আরেকবার ওদিকে ফেলছি। যার জন্য খাটে কেমন অদ্ভুত একটা শব্দ হচ্ছে। এটা জোরে জোরে পা এদিক সেদিকে ফেলার জন্যই হচ্ছে। কিছুক্ষণ এভাবে চলার পর হঠাৎ পায় কারো হাতের শীতল স্পর্শে অন্তরাত্মা কেঁপে উঠল আমার। আচমকা কেঁপে উঠে মাথাটা একটু তুলে দেখি রোশান স্যার আমার পা ওনার হাত দিয়ে চেপে ধরেছেন। ডিম লাইটের গোলাপি রঙা আভায় ওনার মুখের অদল স্পষ্ট বোঝা যাচ্ছে। কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে ওনার মুখ। এই জন্যই কি মেয়েরা উনাকে দেখে ফিট হয়। গায়ের রং হালকা চাপা হলেও উনার সৌন্দর্যে বিন্দুমাত্র ঘাটতি ফেলতে পারেনি। খাটের সাথে ঘেঁষে ঝুঁকে তাকিয়ে আছেন আমার দিকে। দৃষ্টিতে কোনো খাদ নেই, একটু এদিক সেদিকে নেই, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। আস্তে করে উনার আঙুল এসে পায়ের তালু স্পর্শ করল। এমনিতে পায়ের তালুতে আমার প্রচণ্ড সুরসুরি। উনার মোলায়েম হাতের স্পর্শ পেতেই আমি লাফিয়ে উঠলাম, যার জন্য খাটে এবার শব্দের মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। খাটে শব্দের মাত্রা বেড়ে যেতেই রোশান স্যার চট জলদি উনার বিশাল দেহ নিয়ে খাটের উপর এসে আমার উপর ঝুঁকে পড়ে উনার হাত দিয়ে আমার মুখ চেপে ধরলেন। উনার এক হাত আমার বাম সাইডে রেখেছেন, যা কোমর ছুঁই ছুঁই অবস্থা, প্রায় অন্য হাত দিয়ে মুখ চেপে ধরেছেন। সাথে সাথেই আমার চোখ বড় বড় হয়ে গেল, চোখের মণিদ্বয় ঘুরছে। হৃৎপিণ্ড থরথর করে কাঁপছে। জীবনে প্রথম কোনো পুরুষ এভাবে আমার এত কাছাকাছি আমার উপর ঝুঁকে রয়েছে। মুহূর্তের মাঝেই আমার সন্দেহভাজন মনে একটাই প্রশ্ন উকি দিল, বাই এনি চান্স উনি কি ফুলসজ্জা করতে চাইছেন আমার সাথে? বিবাহিত বান্ধবীদের বাসর রাতের গল্প শুনেছি। ইয়া মাবুদ, আমার সাথেও কি এখন আমার বর তাই করবে? উনার সাথে ওইসব ছিছি আমি ভাবতেই পারছি না। বান্ধবীদের বাসর ঘরের রোমাঞ্চকর গল্প শুনে লজ্জায় মিহিয়ে গিয়েছি আর জিজ্ঞেস করেছি তারপর কি হলো। আমার কাছে জিজ্ঞেস করলে কি বলবো যে আমি বায়ুদূষণ করেছিলাম?
দুনিয়ার উদ্ভট চিন্তা থেকে বের হয়ে বললাম, কি ব্যাপার, আপনি এভাবে ঝুঁকে এসেছেন কেন? কন্ট্রোল করতে পারছেন না তাই না? আর আমাকে অসভ্য মেয়ে বলেন। এখন নিজেই অসভ্যতা করতে চলে এসেছেন। উনি দাঁতে দাঁত চেপে বললেন, কন্ট্রোল করতে পারছি না মানে কি? কি মিন করছো তুমি? মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। অসভ্যতা করবেন না একদম একটুও আমার সাথে। অসভ্যতা না করার পরেও তো তুমি আমার কাঁধে সেই অপবাদ দিচ্ছ, মানে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছ। এতটুকু চেষ্টা লেখাপড়ার পেছনে দিলে অন্তত 3-4টা সাবজেক্টে ফেল থাকতো না, আর ইমপ্রুভমেন্টও দেওয়া লাগতো না। আপনার কাঁধে দোষ চাপাচ্ছি মানে? শুনুন, একটু আমাকে ফেল করা নিয়ে অপমান করবেন না। ফার্স্ট ইয়ারে পরীক্ষা শুরু হলে আমার হঠাৎ ডায়রিয়া একদম পানির মতো মতো হচ্ছিল, সেই সাথে চিকুনগুনিয়া হয়েছিল। সিরিয়াসলি, দুনিয়ার যত সব অদ্ভুত জিনিস তোমার সাথেই হয়। যেভাবে খাটে শব্দ করছিলে তাতে পাশের রুম থেকে ওশান আর তরি উল্টাপাল্টা ভাবতে বাধ্য হবে। একটা রোগকে আপনি অদ্ভুত বলছেন, আশ্চর্য। কি উল্টাপাল্টা ভাববে? সবাই কি আপনার মতো? মেয়ে মানুষ একটু বেশিই আশ্চর্য হয় একেবারেই হুদাই। লিসেন তরি আর ওশান ভাববে আমি শিওর কোনো অসভ্যতাই করছি। যেভাবে খাটে শব্দ করছো এ শহরের কারো জানতে বাদ থাকবে না আজ রোশান সিদ্দিকীর ফুলসজ্জা। আর একটা সাউন্ডও যেন না হয়। তাহলে কি করব? পায়ের তালু জ্বলে তো। তুমি কি আসলেই স্টুপিড? এভাবে কেউ বেনারসি গায়ে দিয়ে ঘুমোয়? তাতে যে গরম। কি করব আমি, কেউ আমাকে এই শাড়িটা খুলতে দেয়নি। আর আমিও শাড়ি চেঞ্জ করে পরতে পারিনি। আপনি চলে এসছিলেন। ওয়াশরুম ও কি ছিল না? ছিল, বাট আমি শাড়িতে অভ্যস্ত নই। আমি বাসায় টি শার্ট পরি, না হলে 3 পিস পরি। বাট এখানে সেসব কিছুই নেই। খুব বেশি প্রবলেম হলে আমার একটা টি শার্ট পরে নাও। ওঠো কুইক। উনিও উঠে গেলেন আর আমিও উঠলাম। উনি আলমারি থেকে ভাঁজ করা সাদা ধবধবে একটা টি শার্ট বের করে আনলেন। আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, আমার প্যান্ট তো তোমার হবে না। তাহলে কি উপায়? জাস্ট এই টি শার্ট পরবে? আমি পেটিকোট এর উপর পরে নিব, অসুবিধা নেই। ওকে ফাইন। গো টু দ্য ওয়াশরুম। টি শার্টটা নিয়ে ওয়াশরুমে গেলাম। শাড়ির পেছনের লাগানো সেফটিনগুলো হাত বাড়িয়ে খোলার চেষ্টা করছি, অথচ পারছি না। চোখে দেখা না গেলে কি খোলা যায়? অনেক চেষ্টার পরে আবার বেরিয়ে এলাম। উনি ডিভানে কপালে হাত ভাঁজ করে রেখে শুয়ে আছেন। দরজা খোলার শব্দ শুনেই উনি তাকালেন আমার দিকে। বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন, চেঞ্জ করনি? কোনো সমস্যা? সেফটিনগুলা খুলতে অসুবিধা হচ্ছে। উনি কিছু একটা ভাবলেন আর চট করে উঠে এলেন। আমার কাছে এসে বললেন, ঘোরো, আমি হেল্প করছি। নিজেও ঘুমোলে না আর আমাকেও ঘুমোতে দিলে না। আমি পেছনে দিকে ঘুরে দাঁড়ালাম। উনি আস্তে করে সবগুলো সেফটিন খুলে দিলেন। এবার একটু উনাকে ধন্যবাদ দিতে ইচ্ছা করছে, কিন্তু কিভাবে দিব তাও জানা নেই। শাড়িটা চেঞ্জ করে চোখে মুখে পানি দিয়ে টি শার্টটা গায়ে দিলাম। আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হলাম। অদ্ভুত সুন্দর দেখাচ্ছে আমাকে। আমি তো এত সুন্দর নই দেখতে। আগে কখনো এত সুন্দর দেখায়নি আমাকে। আম্মু সব সময় একটা কথা বলতো, বিয়ে হলে নাকি মেয়েদের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। আমার ক্ষেত্রেও ও কি তাই হয়েছে? এসব ভাবতে ভাবতে বেরিয়ে এলাম। শাড়ির আঁচল ওড়নার মতো বুকের উপর দিলাম। উনি খেয়াল করলেন শাড়ির আঁচল ওড়নার মতো জড়িয়েছি। আলমারি থেকে আরেকটা টাওয়াল এনে আমার হাতে দিয়ে বললেন, এটা গায়ে দাও, শাড়িটা রাখো। আর একটু ডিস্টার্ব করবে না আমাকে। বন্ধুরা ঠিকই বলেছিল, বিয়ে করিসনি ভালো আছিস, বিয়ে করা মানেই জীবনটা শেষ। আমি আপনার কি শেষ করলাম? এক রাতেই যে অত্যাচারটা করলে, আল্লাহ মালুম বাকি রাতগুলো আমার কিভাবে যাবে। নিজেকেই বলতে ইচ্ছা করছে, রেস্ট ইন পিচ রোশান। সেইম টু ইউ। উনি ভ্রু কুচকে তাকালেন আমার দিকে। আমি উনার কুচকানো ভ্রুর দিকে তাকিয়ে বললাম, শুনুন, আমি আর খাটে ঘুমোবো না। তাহলে কোথায় ঘুমোবে? বাথরুমে? না, খাটে ঘুমোলে শব্দ হলে আপনি বকবেন। তাহলে কোথায় ঘুমোতে চাচ্ছ? ফ্লোরে। কিন্তু ভয় করছে। কিসের ভয়? খাটের নিচ থেকে যদি ভূত আসে। স্ট্রেয়ঞ্জ। বলেই উনি ফ্লোরে নিজের বালিশটা ফেলে শুয়ে পড়লেন অন্য দিকে ঘুরে। আমি এবার আছি আরো বড় চিন্তায়। এই রে জীবনে তো এসব পেটিকোট পরে ঘুমোনোর অভ্যাস নেই। তাছাড়া আমার ঘুমোনোও ততটা সুবিধার না। প্লাজো তাই হাঁটুর উপরে উঠে যায়, আর এই পেটিকোটের কি হবে? মান ইজ্জত আর কিছুই থাকবে না আমার। উনি ঘুমিয়ে গেলে আমি উঠে পড়লাম। কিছু একটা ব্যবস্থা করতে হবে। আস্তে করে ওনার আলমারি খুললাম ওনার কোনো 3 কোয়ার্টার আছে কিনা দেখার জন্য। কিন্তু নেই, যা আছে সব বড় বড় প্যান্ট। এখন কি করব ভেবে ভেবে অস্থির, সেই মুহূর্তে চোখে গেল আরেকটি গুপ্ত জিনিসে। সেটা হলো আন্ডারওয়্যার। লজ্জায় চোখ বন্ধ করলাম। এটা দেখলেই আমার লজ্জা করে কেন তা জানি না। এই মুহূর্তে মনে হচ্ছে আমাকে এটাই পরে নিতে হবে নিজের সেফটির জন্য। পেটিকোট দিয়ে বিশ্বাস নেই। নতুন মোড়কে একটা রাখা আছে, এখনো প্যাকেট খোলেনি। বাধ্য হয়ে সেটা পরে নিশ্চিন্তে শুয়ে পড়লাম। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে স্বপ্ন দেখছি রোশান স্যার শামুক ভেঙে হাঁসের মতো খাচ্ছেন।
দেখেই আমার প্রচণ্ড বমি পাচ্ছে। স্বপ্নের মাঝে খানিকটা থুথু ফেললাম। থুথু ফেলার সাথেই আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখি রোশান স্যার অদ্ভুত এক দৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে তাকিয়ে আছেন। উনার ওই চোখে চোখ রাখতে সাহসই পাচ্ছি না। মানে স্বপ্নে ফেলা থুথু সবটা উনার মুখে গিয়ে পড়েছে। এই মুহূর্তে মনে হচ্ছে অঘটনে নোবেল পাওয়ার যোগ্যতা রাখি আমি। উদীয়মান সূর্যের মোলায়েম আলো চোখের উপর পড়তেই ঘুম ভেঙে গেল আমার। চোখের উপর হাত দিয়ে পিট পিট করে তাকালাম। সূর্যের বেগুনি রশ্মির দিকে চোখ বোলালাম। আলোটা এই ঘরের পেছনের নারিকেল পাতার ফাঁক দিয়ে জানালা ভেদ করে সোজা এসে আমার মুখের উপর পড়েছে। মুহূর্তের মাঝেই বিরক্ত হলাম আমি। এই আলোটা চোখের উপর না পড়লে তো আর ঘুমটা ভাঙত না। মুহূর্তের মাঝে মুখের অদলে তীব্র বিরক্ত নিয়ে উচ্চারণ করলাম, কোন বেয়াক্কেল সাজ সকালে এইভাবে জানালা খুলে দিয়েছে। কথাটা বলতেই আবারও ভড়কে গেলাম। চোখ উন্মুক্ত করে তাকিয়ে দেখি হ্যান্ডসাম রোশান স্যার তাকিয়ে আছেন। সাজ সকালে এমন হাই ভোল্টেজে ক্রাশ ট্রাশ না খেলেও তো পারতাম। পরনে সাদা টাওয়াল, গায়ে সাদা শার্ট, ভেজা চুলগুলো এলোমেলো হয়ে আছে। উনি বোধহয় কিছু একটা খুঁজছেন। আলমারি তছনছ করে ফেলছেন খুঁজতে খুঁজতে। আমাকে বেয়াক্কেল বলতে শুনে আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, এ বাড়িতে তুমি ছাড়া বেয়াক্কেল কেউ নেই। কাল রাতে থুথু ফেলতে গিয়ে জানালা খুলেছিলে মনে আছে। আপনি দিয়ে দেননি কেন? ভাগ্যিস দেইনি, তাহলে কষ্ট করে তোমাকে ডাকা লাগতো এখন। তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? উনি আমার কথার উত্তর না দিয়ে আবারও আলমারিতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। খুব মনোযোগ সহকারে খুঁজছেন। খুঁজে না পেয়ে আবার বিরক্তও হচ্ছেন। কি খুঁজছেন উনি? টাওয়াল পরা নিশ্চয়ই প্যান্ট খুঁজছেন। কিন্তু প্যান্ট তো বিছানায় রেখেছেন, নিশ্চয়ই ওটা পরবেন। তাহলে কি খুঁজে চলেছেন? ওহ মাই গড, আন্ডারওয়্যার খুঁজছেন নিশ্চয়ই। কেন ভাই, অভাব নেই তো, আরও তো কতগুলা আছে, ওগুলো পরে নিলেই তো হয়। দেখি একটু খুঁচিয়ে নেই উনাকে। স্যার কিছু খুঁজছেন আপনি? কি খুঁজছেন? না কিছু না। বলুন না স্যার কি। কাইন্ডলি ডোন্ট কল মি স্যার। তাহলে কি বলে ডাকবো? তোমাকে কি আমি ডাকতে বলেছি? এ বাড়ির অন্য কারো কানে গেলে দৃষ্টিকটু শোনাবে খুব। দেখুন আমি শাবানা আর ববিতার মতো হ্যাগো ওগো করতে পারবো না। তাছাড়া আপনার বয়স অনেক বেশি। এত বয়স্ক লোককে তো তুমিও বলা যায় না। শিমুল স্যারের বয়স তাও কম আছে। উনাকে কিন্তু বাচ্চা বাচ্চা লাগে। উনি এবার ভ্রু সম্পূর্ণ কুঁচকে বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন, শিমুল স্যারকে বাচ্চা বাচ্চা লাগে আর আমাকে বুইড়া লাগে? জি স্যার, মনের কথা বুঝে গিয়েছেন। শিমুল স্যার আমার 2 বছর সিনিয়র। দেখে তো বোঝা যায় না। শিমুল স্যার আর আমাকে প্রায় সমবয়সী লাগে। আর আপনাকে আমার ছোট কাকার বয়সী লাগে। ওহ আচ্ছা, তা তোমার ছোট কাকার বয়স কত? ছোট কাকা নেই তো। থাকলে আপনারই বয়সী হতো। নেই মানে আমার দাদি আর দাদা খুব সুন্দরভাবে ফ্যামিলি প্ল্যানিং করেছিল। আমার বাবার জন্মের পরে তার আর সন্তান হয়নি। তবে শুনেছি আমার বাবার আগে দাদি 14 বছর প্রেগনেন্ট ছিল। 14 বছর প্রেগন্যান্ট ছিল মানে? আল্লাহ বোঝেননি। খুব সহজ হিসাব, আমার দাদির 14টা সন্তান মারা গিয়েছে এর আগে। তাহলে কি হলো, 14 বছর প্রেগন্যান্ট ছিল। এটা হলো ফ্যামিলি প্ল্যানিং এর নমুনা। শিহরিত হলাম শুনে। মানে বাবার জন্মের পরে আর কি ফ্যামিলি প্ল্যানিং করেছিল? তাহলে আমি তোমার ছোট কাকার বয়সী কিভাবে হলাম? দেখুন আপনাকে আমার বাবার বয়সী লাগছে না। তার চেয়ে আরো খানিকটা কম আপনার বয়স। তার মানে বাবার খানিকটা ছোট বয়সে কোনো ভাই থাকলে তার বয়সী হতেন। হাউ ইন্টারেস্টিং লজিক। তোমার আপুও কি বুড়ি? মোটেও না। আমার আপু আমার থেকে মাত্র 6 বছরের বড়। আমি তোমার আপুর ইয়ারমেট। মনে মনে হেসে দিয়ে মনে মনেই বললাম, আমি জানি কিন্তু ইচ্ছা করেই বললাম। আপনাকে কলেজের সব থেকে কম বয়সী স্যার লাগে। বাবা, মানুষ বয়স নিয়ে এত সিরিয়াস হয়? এসব কথা রীতি টেনে আবারও বললাম, কি খুঁজছেন বললেন না? তোমাকে বলে অযথা কোনো লাভ নেই। আমাকে বলুন, আপনার চোখে হয়তো পড়ছে না, কিন্তু আমার চোখেও তো পড়তে পারে। তুমি কাল রাতে এসছো এ বাড়িতে। কোথায় কি আছে কিছুই কি জানো? জানি না, জেনে নিব। চেঞ্জ করে নিয়ে বাইরে যাও ইমিডিয়েটলি। সবাই নতুন বউয়ের মুখ দেখতে বেপরোয়া হয়ে আছে। ওয়াশরুমে গিয়ে শাড়ি চেঞ্জ করে, মাথার চুল ঠিক করে ঘরের বাইরে গেলাম। উঠানে রোশান স্যার আর আমার দাদু দুজনে বসে খোশ গল্প করছে, সাথে রোশান স্যারের বাবাও আছেন, সাথে একটা পিচ্চি, ওর নাম রোহান। ও ওশানেরই ছেলে। আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছি না। এরই মাঝে তরি শাড়ির আঁচলে হাতে লাগা তেল হলুদ মুছতে মুছতে এগিয়ে এলো। আমাকে দেখেই হেসে বলল, ঘুম ভাঙল আপনার ভাবি? এই দাঁড়াও দাঁড়াও, আমাকে আপনি আপনি করছো কেন তুমি? আমাকে অত সম্মান টম্মান করা লাগবে না বুঝলে। আর শোনো, যেহেতু তুমি আমার জাতাই, আমাদের একসাথেই থাকা লাগবে। একটা বিষয়ে ক্লিয়ার করে দেই তোমাকে। আমি কিন্তু একটু ছটফটে মেয়ে। 2 মিনিটে সবার সাথে মিশে যেতে পারি। এমন ভাবে মিশি যেন বহুকাল আগে থেকে চেনা। আমার মনে কোনো হিংসা অহংকার নেই বুঝলে। একদম ফ্রি মাইন্ড আমি এবং খোলা মনের। আমার মনও খুব ভালো বুঝলে।
আমাকে আবার বাচাল ভেবো না। যারা সহজে মানুষের সাথে মিশে যেতে পারে তারা একটু বেশি কথা বলে। যারা বেশি কথা বলে তাদের মনও খুব সহজ সরল হয়। বাট কেউ যদি ভাব দেখায় আমিও তিনগুণ ভাব দেখায়। বেশি ভাবওয়ালা মানুষ আমার পছন্দ নয়। যেমন তোমার ভাসুরজি, অতিরিক্ত ভাব বুঝলে। আমার কথা শুনে তরি মুচকি হাসল। হেসে বলল, আসলেই আপনার মন খুব ভালো ভাবি। আবার ভাবি, আর একবার ও আপনি আপনি করবে না বুঝলে। কেমন পর লাগে শুনতে। বড় যাকে আপনি বলতে হয়, না হলে খুব খারাপ শোনায়। এই চুপ যাও তো, আমাকে তুমি ডাকবে সারাহ বুঝলে বেবি। বেবি। হ, ভালোবেসে ডাকলাম, বান্ধবীদের ডাকি। তরি আবারও মুচকি হাসল। মেয়েটাকে হাসানোর চেষ্টা করছি আমি। দেখে মনে হয় অনেক চাপা আর্তনাদ লুকিয়ে আছে। কাল রাতে যা ঘটল, কৌতূহলী মন তার জীবন বৃত্তান্ত জানতে চাইছে এখনই। কিন্তু একদিনেই কারো কাছে ব্যক্তিগত কথা জিজ্ঞেস করা যায় না। তাছাড়া ও বলবে না। তবে প্রমিস আমি তরির জীবনের সব সমস্যার সমাধান করে দিব। তরি এবার বলল, গোসল করবে না? আমি খুব অগোছালো মেয়ে, নায়িকাদের মতো সকালে ভোরে উঠে গোসল করি না। আমি গোসল করি বিকাল 4টা 5টা, ওসবের ঠিক নেই। সেই গোসল আর এই গোসল এক নয়। কোন গোসল? কাল রাতে প্রেম হয়নি। হাহাহা, কাল রাতে যা হয়েছে তা শুনতে চেও না। একদিন দেখবে তোমার যা বাসর ঘরের দুর্দান্ত ঘটনার জন্য নোবেল পেয়েছে। কেন, কি হয়েছে? যাই হোক, ওসব গোসল টোসলের ব্যাপার কিছুই ঘটেনি। কোনোদিন ঘটার চান্সও নেই। আল্লাহ, কেন? উনি আমার টিচার হয়, সেটা বাসর ঘরে ঢুকে বুঝলাম। কি এত দারুণ মিরাক্কেল! বাট তোমার চুল ভেজা কেন? রাতে কি বর আদর টাদর করলো? মাফ টাফ চাইলো? ওটাকে আদর বলে কিনা জানি না। তার যখন শারীরিক ক্ষুধা পায় সে কাছে আসে। আমার কেমন লাগছে জানতেও চায় না। কেন? পরে বলবো তোমাকে। এ বাড়িতে থাকো বুঝে যাবে সব। সবাই নতুন বউয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তাই তোমাকে ডাকতে এলাম। ওদিকে আমার অনেক কাজ। 3 কেজি বাইন মাছ আর 2 কেজি ছোট মাছ এনেছে, কুটতে হবে। এত মাছকে কুটবে? এসব আমাকেই করা লাগে। এরই মাঝে রোশান স্যার হনহন করে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় আমার গায়ে মৃদু বাতাস লাগলো। তরিকে বললাম, তরি 1 মিনিট আমি আসছি, যাব আর আসব। ঘরে গিয়ে ভাবলাম রোশান স্যার যখন বেরিয়ে গিয়েছে তাহলে ওনার ওই জিনিসটা এখন জানালা দিয়ে ফেলে দেই। না হলে আরেক কেলেঙ্কারি হয়ে যাবে উনি বুঝতে পারলে। জানালা দিয়ে উকি মেরে দেখলাম বিশাল এক কুয়ো। এবার আরো নিশ্চিন্ত হলাম। আন্ডারওয়ারটাকে বললাম রেস্ট ইন পিচ ব্রো বলেই জানালা দিয়ে ছুঁড়ে মারলাম। সাথে সাথে ঘটল আরেক ভয়ানক ঘটনা। আমার হাতের বল কি সব পড়ে গেল। ছুঁড়ে মারলাম, বেশি দূর গেল না। এটা গিয়ে রোশান স্যারের মুখে পড়ল। উনাকে এক্ষুনি ঘরের পেছনে আসতে হলো। আমি বুঝলাম না আমার সাথে এটা হচ্ছে কি। রোশান স্যার আন্ডারওয়ারটা হাতে নিয়ে উঁচু করে কি অদ্ভুত চাহনিতে তাকালেন আমার দিকে। রোশান স্যারকে দেখেই জানালার নিচে বসে পড়লাম আমি। উনি জানালা দিয়ে উকি দিয়ে বললেন, শেষ পর্যন্ত এখানেও অত্যাচার শুরু করলে? বলেই ওটা আমার গায়ের উপর ছুঁড়ে ফেলে চলে গেলেন। কি সাংঘাতিক লজ্জা দিয়ে গেলেন আমাকে। বারবার কি হচ্ছে এসব আমার সাথে? আমাকে কি জিনে ধরছে নাকি? বাইরে থেকে তরি ডাকছে, ভাবি কাজ হয়েছে আসুন। হ্যাঁ আসছি। ঘর থেকে বেরিয়ে তরির সাথে রান্নাঘরের দিকে গেলাম। আমাকে দেখেই রোশান স্যারের মা এগিয়ে এসে বললেন, কি ব্যাপার মা, তোমার ঘুম ভাঙল? এসো, তোমাকে দেখতে সকাল থেকে মানুষ এসে বসে আছে। আমি স্বভাবসুলভ হাসলাম। এরই মাঝে আরেকজন ভদ্রমহিলা, বয়স 50+ হবে, সেও আমাকে দেখে এগিয়ে এলো। উনি রোশান স্যারের ফুফু হন। আমার গালে হাত বুলিয়ে বলল, তরির মতো মিষ্টি হয়েছে আমাদের বড় বৌমা। শাশুড়ি মা কথাটা শোনার সাথে সাথে বলল, আপা কিসের সাথে কিসের তুলনা করেন আপনি? তরি নতুন বউয়ের বা পায়ের ধোয়া পানি খাওয়ার যোগ্যও না। কোথায় তরি আর কোথায় সারা? ফুফু শাশুড়ি চট করে রেগে গেলেন। তরির মুখের দিকে তাকালেন। আমিও তরির মুখের দিকে তাকালাম। তরির মনটা আরো খারাপ হয়ে গেল। তরি মাথা নিচু করে চলে গেল। শাশুড়ি তরির সাথে এমন ব্যবহার করল কেন? এইভাবে কারো সাথে কারো তুলনা করে কেউ? ফুফু শাশুড়ি রাগান্বিত হয়ে বলল, তরি তরির জায়গায় সুন্দর আর সারাহ তার জায়গায় সুন্দর। বাড়িতে নতুন বউ নতুন আত্মীয়, তোমার সাথে ঝগড়া করতে চাইছি না। আমাকে নিয়ে একটা চেয়ারে বসানো হলো। মানুষজন আসছে আর রীতিমতো জিজ্ঞেস করেই যাচ্ছে তোমার নাম, ভাই বোন, কোন ক্লাসে পড়ো, একটু উঠে দাঁড়াও, চুলগুলো দেখি। 1 ঘন্টা ধরে অন্তত 40 জনের কাছে ইন্টারভিউ দিলাম। ভীষণ বিরক্ত লাগছে আমার। রোহান ছুটে এসে আমার কোলে উঠল। আমি রোহানকে কানে কানে বললাম, তোমার আম্মুকে একটু ডেকে আনবে। রোহান কোল থেকে নেমে দ্রুত ছুটে গেল। 1 মিনিটের মাঝে তরি ছাইমাখা হাত নিয়ে এসে আমার কাছে ঝুঁকে প্রশ্ন করল, কি হয়েছে ভাবি? তরির কানে কানে ফিসফিস করে বললাম, আমায় একটা উপকার করবে বোন প্লিজ। কি উপকার? আমার একটা ছবিসহ আমার রূপ চেহারার যাবতীয় বিবরণ দিয়ে এই বাড়ির মেইন গেটে সুপার গ্লু দিয়ে লাগিয়ে রাখবা।
প্রথমে লিখবা এই অসুন্দরী মহিলা এই বাড়ির বড় ছেলের নব্য বউ। তার গায়ের রং ফর্সা হলেও ফেস খুব একটা ভালো নয়। হাইট 5 ফিট 3.5। মাথার চুল বড় ও না ছোট ও না, সামনে লেয়ার কাটিং, পেছনে ইউ গ্রুপ প্লাগ করা আছে, বাম হাতের নখও রাখা আছে। আর নতুন বউকে হেসে দেখাতে বলবেন না, কারণ হাসলে তাকে ভাকও দেখায় না। আরও একটা সমস্যা আছে, শীতকালে মোটেও হাসতে বলবেন না, হাসলে ঠোঁট ফেটে যায়, তাই ঠোঁট চেপে ধরে হাসতে হয়। তরি আমার কথা শুনে ভীষণ জোরে হেসে দিল, যে হাসিকে বলে প্রাণখোলা হাসি। তরি হাসলে এত সুন্দর লাগে আগে তো বুঝতে পারিনি। শাশুড়ি আমাকে পাম দিলেন কেন বুঝলাম না। তরির চেহারা এতটাই সুন্দর যার কাছে আমি কিছুই না, অথচ শাশুড়ি প্রশংসাটা আমারই করে গেলেন। কি আশ্চর্য! তরি হাসতে হাসতে আবার চলে গেল। মেয়েটাকে এভাবেই হাসি খুশিতে রাখার চেষ্টা করতে হবে। আর কতক্ষণ বসে থাকতে এভাবে কে জানে। আমার আবার ধৈর্য খুব কম। এক জায়গা অনেকক্ষণ বসে থাকতে পারি না, অস্থির টাইপের মেয়ে আমি। আর জনে জনে একই কথা বলতেও ভালো লাগে না। আমি যার আলসেমির জন্য মেসেজের রিপ্লাই তাই করি না ঠিকভাবে। ফ্রেন্ডরা আমার পোস্টে গিয়ে কমেন্ট করে ইনবক্স চেক কর, পাবলিক প্লেসে গা লি খাওয়ার আগে। বন্ধু জাতির পক্ষে অসম্ভব কিছুই নেই। পাবলিক প্লেসে ইজ্জত যাবার আগে ছুটে যাই ইনবক্সে। আর সেখানে রিপ্লাই করি। আমার জীবনে আলসেমির শেষ নেই। পড়তে বসি পরীক্ষার আগের দিন রাতে। দু এক লাইনের ধারণা নিয়ে বানিয়ে বানিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে ফেলি। ভাগ্যিস যা লিখি সব স্যার রাতা আমাকে পড়ে শোনান না। তবে একবার রোশান স্যারই আমাকে এই লজ্জা দিয়েছিলেন। অন্য স্যাররা বানিয়ে লিখলেও মার্ক দেন, কিন্তু রোশান স্যার তা দেন না। এই তো কিছুদিন আগে অনার্স সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষায় রেজাল্টের দিন আমি একটা সাবজেক্টে 12 পেয়েছিলাম। রোশান স্যার সবার মাঝে আমার খাতা পড়ে শোনাতে বলেছিলেন। প্রশ্নটা ছিল ব্যবসায়ের নীতি আলোচনা করো। আমি লিখেছিলাম ব্যবসায় নীতি অনেক গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ কাজটি করতেই হবে। এর গুরুত্ব বলে শেষ করা সম্ভব নয়। এই গুরুত্বপূর্ণ কাজটি করতে পারলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা সম্ভব, সাথে উন্নতিও সম্ভব। তাই ব্যবসায়ের নীতি অত্যন্ত জরুরি। ক্লাসের সবাই হাসছিল আর রোশান স্যার অদ্ভুতভাবে তাকিয়েছিলেন আমার দিকে। এইভাবে অনেকের সাথেই স্যার এমন করেছিল। লুকা প্যাসিওলির জন্ম কত সালে এটা ভুল করে 1971 সাল দিয়ে ফেলছিলাম। রোশান স্যার বলেছিলেন, কি ভেবে তুমি 1971 সাল দিলে? আমিও মিথ্যার আশ্রয় না নিয়ে স্যারকে সত্য কথাটা বলেই দিলাম, স্যার আমার 1971 সাল ছাড়া আর কোনো সালই মনে থাকে না। সকাল 10টা বেজে গিয়েছে মানুষের দেখাদেখি শেষ হতে। এরপর আমাকে ডাইনিং নিয়ে যাওয়া হলো। ডাইনিং এ সবাই সকালের নাস্তা খাচ্ছি। ওশান নাকি এখনো ঘুম থেকে ওঠেনি, আর রোশান স্যার কি কাজে গিয়েছে। আমার দাদু, রোশান স্যারের দাদু, শ্বশুর, শাশুড়ি, ফুফু শাশুড়ি সবাই একসাথেই বসেছি। রোশান স্যারের দাদু আর আমার দাদুর খোশ গল্প শেষ হচ্ছে না। দুই বুড়োর যেন ঈদ লেগেছে। এই বিয়ে দিতে পেরে তারা ভীষণ আনন্দিত। রোশান স্যারের দাদু আমাকে বললেন, সারাহ তোমার সে লোক কোথায়? মিহি কণ্ঠে বললাম, জানি না দাদু। ফোন করো, নতুন নতুন একসাথেই খেতে হয়। এরই মাঝে আমার দাদু বলল, সারাহ পরে খাবে, রোশান আসুক আগে। এই আমার দাদু কি অশান্তিতে ফেলল। এমনি ক্ষুধা লেগেছে আমার। রোহান বলল, আমি নতুন বউয়ের হাতে খাবো। ওর প্রস্তাবটা শুনে আমার খুব ভালো লাগলো। বাচ্চা আমার খুব ভালো লাগে। আমি রোহানকে আদর করছি আর খাইয়ে দিচ্ছি। মনে মনে তরিকে খুঁজছি। শাশুড়িকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আম্মা তরি কোথায়, ও খাবে না? সে কি আর তোমার মতো শিক্ষিত মেয়ে যে ভদ্রতা শিখবে? মানুষকে ডেকে যে একসাথে খেতে হয় সেই ভদ্রতাটুকুও তার নেই। শুধু শুধু কি আর আমার ছেলে ওকে দেখতে পারে না? রান্না এক পাশ দিয়ে হয় আর আরেক পাশ দিয়ে ভালো ভালো টানিয়ে আগে খেয়ে নেয়। ওহ তরি তাহলে খেয়েছে আমাকে ছাড়াই? হ্যাঁ, খেয়েছে সে। সবার খাওয়া শেষ, আমাকে বসিয়ে রেখে গিয়েছে রোশান স্যারের জন্য। সে না আসলে নাকি খাওয়া যাবে না। দাদুর কথা মহব্বত বাড়ার ব্যাপার স্যাপার আছে এখানে। ডাইনিং ছেড়ে উঠে রান্নাঘরের দিকে উকি দিতে গেলাম। গিয়ে দেখি ঘরের পেছনে তরি মাছ কুটছে। মাবুদ, এত মাছ একা একা কখনো কোটা যায়? তরির সামনে দাঁড়িয়ে আছে শাশুড়ি মা। তরি অনুনয় করে বলছে, আম্মা আমার না কোমর লেগে গিয়েছে। এত ছোট মাছ একা হাতে কুটতে পারছি না আর। কিছু মাছ ফ্রিজে রেখে দেই, পরে কুটে নিব। নবাবের বেটি, ফ্রিজ কি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো? একটু সুতো ও তো আননি সাথে করে। এত নবাবী চাল কিভাবে আসে? আমি কি সে কথা বলেছি? আমার কি কেউ আছে দেওয়ার মতো? বাবা গরিব, তার দেওয়ার সামর্থ্য নেই, আপনারা তো জানেনই। সে কি বেঁচে আছে যে দিবে? তাহলে চুপচাপ মাছ কোটো, সবার খাওয়া হয়ে গিয়েছে, থালা বাটি সব ধুয়ে যা আছে খেয়ে নিও। আর নতুন বউয়ের কাছে যেন কিছু বলতে যেও না। তরির জন্য তো অবশিষ্ট কোনো ভালো খাবার নেই। শাশুড়ি মিথ্যা বলল কেন যে তরি আগে খেয়ে নিয়েছে? তরির অবস্থাটা বুঝতে পারছি আমি। আমি তরিকে এইভাবে নির্যাতিত হতে দিতে পারি না। এরই মাঝে পেছনে থেকে কেউ আমাকে ডেকে বলল, আসসালামু আলাইকুম ভাবি।
আসলে ব্যস্ততার জন্য ভাইয়ার বিয়েতে উপস্থিত হতে পারিনি। আমি পেছনে ফিরে তাকিয়েই ওশানের মুখোমুখি হলাম। আমাকে দেখেই চমকে গেল ওশান। ওর মুখটা চুপসে এতটুকু হয়ে গিয়েছে। কখনো কি ভেবেছিল এইভাবে ধরাটা খাবে? ওশান দেখে মনে হচ্ছে ভয়ানক কোনো বজ্রপাত ওর মাথায় হয়েছে। ভীষণ অবাক হয়ে বলল, সারা তুমি। এরই মাঝে পেছনে থেকে রোশান স্যার বললেন, ও ভাবি হয় তোর। ভুলেও নাম ধরে ডাকবি না। লাস্ট বারের মতো বলে রাখলাম। ওশানের থেকে চোখ সরিয়ে রোশান স্যারের দিকে তাকালাম। কথাটার মাঝে কত সিরিয়াসনেস ছিল। হঠাৎ এক অদ্ভুত ভালো লাগা কাজ করল মনের মাঝে। রোশান স্যার আমার দিকে তাকাতে তাকাতে ঘরে প্রবেশ করলেন। মনের মাঝে একটা সুপ্ত প্রশ্ন বারবার উকি দিচ্ছে, সেটা হলো রোশান স্যার থাকতেও এই বাড়িতে তরি এতটা অত্যাচারিত কেন? উনি তো তরিকে সম্পূর্ণ সাপোর্ট করেন, কাল রাতেই দেখলাম। তাহলে কাহিনীটা কি? কোনো তো ব্যাপার আছেই এ বাড়িতে। কিছু একটা যেটা আমি বুঝতে পারছি না হঠাৎ করে। শাশুড়ি তরির কাছ থেকে আসার পরই আমি রান্নাঘর থেকে আরেকটা বটি নিয়ে তরির সাথে বসে পড়লাম। তরি আমাকে দেখেই ভীষণ অবাক হলো। সাথে সাথে বলল, আরে ভাবি, এ আপনি কি করছেন? উঠুন উঠুন, আপনাকে মাছে হাত দিতে হবে না। আমি তরির দিকে তাকালাম, দেখলাম মেয়েটার মুখের অদল ভর্তি যন্ত্রণা। তরির নিষেধ ভঙ্গ করে ছাইয়ের গাদায় হাত ঢুকিয়ে দিলাম। মাছ কুটতে কুটতে বললাম, আচ্ছা তরি, তুমি ঘুম থেকে কখন উঠেছ? আপনি আগে মাছ রেখে উঠুন, আপনার হাতে গন্ধ হবে। আর তোমার হবে না? আমি আর আপনি কি এক? আপনি হলেন শিক্ষিত মেয়ে, তা তোমাকে শিক্ষিত হতে কে আটকেছিল? সবই কপাল ভাবি। স্টুডেন্ট কি খারাপ ছিলে? মানে আমার থেকেও খারাপ ছিলে? না, সেসব কিছু নয়। খেয়াল করলাম তরির হাতে গলায় পুরনো কিছু দাগ। দাগগুলোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এসব দাগ কিসের? না কিছু না ভাবি। তরি, আমার কাছ থেকে তুমি কিছুই লুকোতে পারবে না। এ বাড়িতে তোমার সাথে কিছুই স্বাভাবিক হচ্ছে না। আমাকে তোমার বোন ভাবো তরি। আমি অন্য যাদের মতো তোমার সাথে কম্পিটিশন করব না কিছু নিয়ে। অন্য ফ্যামিলিতে যেমন হয় এই ফ্যামিলিতে তেমন হবে না। আমি তোমার জানোই তোমার বোন হতে চাই। তোমার কষ্টগুলো নিজের করে নিতে চাই। আমি এক মেয়ে তরি, শাশুড়ি তোমাকে ছোট করে যে আমাকে প্রশংসা করলো কি ভেবেছ আমি খুশি হয়েছি? না, আমি খুশি না তাতে। তরি মাছকোটা রেখে তাকিয়ে আছে আমার দিকে। ওর চোখ ভর্তি পানি। মেয়েটা বোধহয় এক্ষুনি খুব জোরে কেঁদে দিবে। ওর প্রবল কান্না পাচ্ছে। এই কান্না খুব কাছের কারো কাছেই করা যায়। তরির দিকে তাকিয়ে বললাম, কি হলো তরি, কিছু বলো। যার স্বামী ঠিক তার দুনিয়া ঠিক ভাবি। এক চাঁদ সুখ দিলে হাজার তারা কিছু করতে পারে না। যার জন্য এই বাড়িতে আছি সেই যদি দেখতে না পারে বাকিরা আর কি করবে? ওশানের সাথে কি নিয়ে ঝামেলা তোমার? ছোঁয়া, ছোঁয়া, হ্যাঁ, আমার জীবনের সব হাসি আনন্দ কেড়ে নেওয়ার পেছনে একমাত্র ছোঁয়ার হাত রয়েছে। ওই একটা মেয়ে জীবনটা তছনছ করে দিয়েছে আমার। কি করেছে ছোঁয়া? ওশান ছোঁয়ার সাথে রিলেশন করে। ছোঁয়া নাকি সব জেনে শুনেই ওশানকে ভালোবাসে। একটা মেয়ে হয়ে কিভাবে অন্য মেয়ের সংসার ভাঙতে পারে? আমি জীবনে একবার হলেও ছোঁয়ার সাথে দেখা করব। জিজ্ঞেস করব অন্যর স্বামী কেড়ে নিয়ে কেমন লাগছে। দুনিয়াতে কি আর ছেলে পায়নি সে? সে তো ভীষণ সুন্দরী দেখতে। তাহলেও কেন আমার সংসারটা এভাবে ভাঙছে? তোমার বাড়িতে জানাওনি? কাকে জানাবো? বাবা মা দুজনই মারা গিয়েছে। নিজের একটা ভাইও নেই। আরও 3টা বোন আছে। তাদেরও পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয়। চাচারা যেমন তেমন পেয়ে বিয়ে দিয়েছে। আমি একটু দেখতে শুনতে ভালো। তাই ওশান আমাকে দেখে পা গল হয়ে যায়। ওর মা বাবা কেউ রাজি ছিল না। একাই বিয়ে করে এনেছিল। তুমি শিওর ছোঁয়া সব জানে? জানে। তুমি কিভাবে জানলে ছোঁয়ার ব্যাপারে? ওর ফোনের ওয়ালপেপারে ছবি আছে। তাছাড়া আমার পাশে শুয়ে অবধি কথা বলে। আর শাশুড়ির ইচ্ছা ছোঁয়ার সাথে ওশানের বিয়ে দেওয়ার। তাহলে অনেক কিছু পাবে। বড়লোকের মেয়ে, অনেক কিছু পাওয়ার লোভে ওশানের আবার বিয়ে দিবে। এত লোভী উনি। হ্যাঁ, আমার তো পরিবার বলে কিচ্ছুই নেই। তারা কিছু দিতে পারলে হয়তো উনি কদর করত। এই দাগগুলো কিসের বললে না? এমন অসংখ্য দাগ আছে শরীরে ভাবি। ওশান এত অত্যাচার করে। শুধু ওশান নয়, ওর মাও। ওর মা আমাকে চোখে দেখতে পারেন না। আমাকে বিয়ে করে ওশান কোনো সম্পত্তি পায়নি এই জন্য। কি কি করেন উনি তোমার সাথে? আমাকে অত্যাচার করে তাড়াতে জিওল মাছের কাটা পর্যন্ত শরীরে ফুটিয়েছে। আমার শাশুড়ি আমার গায়ে যতবার হাত তুলেছে ওশান ও অতবার হাত তোলেনি। উনি চাই আমি যে কোনো ভাবে যেন এই বাড়ি থেকে চলে যায়। কাজ করি তাতে কষ্ট নেই, কিন্তু অত্যাচারগুলো মেনে নিতে কষ্ট হয় খুব। কত না খেয়ে থেকেছি। একবার গরম তেলও আমার পায়ের উপর ফেলেছেন। ওনার ইচ্ছা ওশানকে যৌতুক দিয়ে আবার বিয়ে করাবেন। শুনেছি তোমাদের বোনের নামে শহরে বাড়ি আছে। তাছাড়া অনেক ফার্নিচারও পাঠাবে, টিভি, ফ্রিজ সহ। তোমাকে যে গহনা দিয়েছে দেখবে চেয়ে নিয়ে যাবে। রোশান স্যার এসব জানেন? কিছুই জানেন না। কিভাবে জানবেন? বাড়ির বাইরে থেকে লেখাপড়া শেষ করেছেন। জব হয়েছে কলেজের ওখানে থাকেন। রোশান ভাইয়ার কাছে তার মা ফেরেশতা।
শুধু জানেন ওশান আর আমার ঝামেলা। আমার লেখাপড়া অফ করে দিয়ে বলেছে আমি নাকি লেখাপড়া করতে চাইনি। এসব ব্যাপারে রোশান ভাইয়া বা বাইরে কাউকে কিছু বললে আমাকে ছেলে সহ বাড়ি থেকে বের করে দিবে। অপেক্ষায় আছি ছেলে বড় হলে যদি মায়ের কষ্ট বোঝে। তরির কথা শুনে চোখে পানি চলে এলো আমার। এক অজানা ব্যথায় বুক চিন চিন করে জ্বলছে আমার। ছোঁয়ার কি হবে তাহলে? ছোঁয়ার জীবনটা ওশান এভাবে শেষ করে দিল। ছোঁয়া এসব জানতে পারে কিছুতেই সহ্য করতে পারবে না। সে ওশানকে নিজের থেকেও বেশি ভালোবাসে। ছোঁয়া আমার বেস্ট ফ্রেন্ড। আমি ছোঁয়া, তন্ময়, মৃন্ময় সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ছোঁয়াকে মিথ্যা বলে ওশান এভাবে ঠকালো। আর তরি মেয়েটার জীবনে এত কষ্ট। ওশান একসাথে দুটো মেয়েকে ঠকাচ্ছে। ওশানকে আমি উপযুক্ত শিক্ষা দিয়ে ছাড়ব। তরি মাছ কেটেই যাচ্ছে। এত গুঁড়ো মাছ একা একা কিভাবে কুটবে? এভাবেই তরিকে নির্যাতন করে এরা। তরিকে বললাম, তরি এই বাইন মাছের কাটা কেটো না, জিওল মাছের মাথা কেটে মাছের মাঝে মিশিয়ে দাও। সকল শাশুড়ি মাকে দেখো না কি করি। কি করবেন ভাবি? আজ থেকে আমি যা করব, তুমি চুপচাপ দেখে যাও। আগের কোটা মাছের মধ্যে কতগুলো জিওলের কাটা সহ মাথা কেটে রেখে দিলাম। আর বাকি মাছগুলো গুছিয়ে বাড়ির পেছনের গর্তে ফেলে দিলাম। তরি মাছ ফেলে দিতে দেখে বলল, আল্লাহ ভাবি আপনি এটা কি করলেন? তরি চুপচাপ জিওল মাছগুলো কাটো। সমস্ত গুঁড়ো মাছগুলো ফেলে দিয়ে বাকি জিওল মাছে হাত দিলাম। এরই মাঝে আমার হাত কেটে গেল। তরি তাড়াহুড়ো করে বলল, ভাবি আম্মা আমাকে আস্ত রাখবে না। এই জন্য আপনাকে নিষেধ করেছিলাম, চুপ করো তরি। এই মারাত্মক কিছুই না। রান্নাঘরের কোণা থেকে পুরনো কাপড় একটু ছিঁড়ে আনো তো। তরি দ্রুত গিয়ে পুরনো কাপড় ছিঁড়ে নিয়ে এলো। আমার হাত বেঁধে দিতে দিতে বলল, আর মাছের কাছে আসতে হবে না ভাবি। আমি অবশিষ্ট কাপড় নিয়ে তরির একটা আঙুল বাঁধতে লাগলাম। তরি বলল, ভাবি আমার হাত তো কাটেনি। চুপ করো এই মুহূর্তে কেটেছে। উনার আদুরে ছেলের সামনে বলবো আমাদের হাত কেটে গিয়েছে মাছগুলো ধুয়ে দিন তো আম্মা। দেখব কিভাবে না ধুয়ে পারে। তোমাকে জিওলের কাটা ফুটানো। শোনো তরি আমি অত ভালো মেয়ে না বুঝলে। এসব করতে গিয়ে ঝামেলা হবে ভাবি। আমি নিজেই তো ঝামেলা। চলো শাশুমার কাছে যায়। বাড়ির বাইরে এক্সট্রা গোসলখানা সহ ওয়াশরুম আছে। আমারও একটু ওয়াশরুম যাওয়ার দরকার। তরিকে বললাম ভেতরে কে আছে তরি? ভাবি এইটায় দাদা ছাড়া আর কেউ যায় না। ওয়েট দাদার সাথে একটু মজা করি দাঁড়াও। ওয়াশরুমের দরজায় টোকা মেরে বললাম, আচ্ছা ওয়াশরুমে কে? আমি সেই 1 ঘন্টা ধরে ওয়েট করছি। ভেতরে কি ঘুমিয়ে পড়া হয়েছে? বালিশ কাঁথা এগিয়ে দিব। বছরের তাকি একবারে করছেন বুইরা। বছরে কি একদিন বাথরুমে যাওয়া হয় না? এত বিশ্রী গন্ধ কেন? আমি কিন্তু খুঁতখুঁতে স্বভাবের মেয়ে। ভালো করে যেন পানি ঢালা হয় বাইরে থেকে, তাই আমি দুর্গন্ধে টিকতে পারছি না। না জানি ভেতরে কি অবস্থা। মানুষ টয়লেটে গেলে এত বিশ্রী দুর্গন্ধ কিভাবে ছড়াতে পারে? এই এলাকা আজ বায়ুদূষণে পরিণত হবে। তরি আর আমি দুজনেই মুখ চেপে হাসছি। এরই দরজা খট করে দরজা খোলার শব্দ হলো। আর ভেতর থেকে যে বেরিয়ে এলো তা দেখে আরেকবার ভড়কে গেলাম। রোশান স্যার যে কি যাতা ভাবে তাকাতে তাকাতে বেরোলেন আমার দিকে তাকিয়ে। অদ্ভুত সে চাহনি। কি অদ্ভুত ফিলিংস হচ্ছে আমার বলার মতো নয়। তরির দিকে অগ্নিচোখে তাকিয়ে বললাম, তরি তুমি না বললে যে এই ওয়াশরুমে দাদা যায়? আমি তো তাইই জানতাম, বাট আজ ভাইয়া গেল কেন? উনাকে তো যেতেই হবে, উনি না গেলে আমার সাথে অঘটনটা ঘটত কিভাবে? বাই দা ওয়ে তোমার ভাইয়ার কি টয়লেট ক্লিয়ার হয়েছে নাকি আমার ডাকাডাকিতে বেরিয়ে এসছে? ভাবি ভাইয়া যে লজ্জা আজ পেয়েছে তাতে টয়লেট চিরদিনের জন্য আটকে গিয়েছে কিনা কে জানে। এমন লজ্জা জীবনে পেয়েছে কিনা সন্দেহ আছে। আর আমিও লজ্জায় ভাইয়ার সামনে যেতে পারবো না কোনোদিন। ধুর, এ কি কোনো ঘটনা নাকি? উচিত ছিল দরজা খুলে হাত ধরে বের করে আনা। তরি আবারও হাসল আমার কথা শুনে। এই হাসিটা ওর ভেতর থেকে এসেছে। মানুষ মন থেকে হাসলে চেহারায় অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে। সেই সৌন্দর্যর কাছে পৃথিবীর সব সৌন্দর্য বেমানান। তরিকে হাসতে শেখাবো, বাঁচতে শেখাবো নিজের জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখাবো, লেখাপড়া শেখাবো। তরিকে নারীর সম্পূর্ণ রূপে তৈরি করে ছাড়ব। এর জন্য আমাকে অনেক ছলনা আর মিথ্যার আশ্রয়ও নিতে হতে পারে, কারণ ছলনা যারা করে তাদের সাথে ছলনাই করতে হয়। ক্ষমা করো আল্লাহ, তরির জন্য আজ থেকে আমাকে নামতে হবে মিথ্যা আর ছলনার যুদ্ধে। তরির হাসি মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, তরি হাত ধুয়েছ, এসো খেতে হবে। আমি খেয়ে নিব, আপনি যান। ভাইয়া অপেক্ষা করছে খাওয়ার জন্য। দাদার হুকুম আপনাদের একসাথে খেতে হবে। একসাথে না খেলে প্রেম বাড়ে না। করুক অপেক্ষা, তোমার ভাইয়াকে একটা প্রেমের শহর বেটে গিলালেও তার মাঝে প্রেম প্রেম ফিলিংস আসবে না। আগে তোমার খেতে হবে। আজ আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিব বেবি। আমাকে আপনি খাইয়ে দিবেন? হ্যাঁ দিব তো। এক বোন কি আরেক বোনকে খাইতে দিতে পারে না? আচ্ছা ভাবি পরে দিয়েন, আজ অনেক দেরি হয়ে গিয়েছে। আজই মানে এক্ষুনি, চলো রান্নাঘরে। দুজনে হাত ধুয়ে রান্নাঘরে প্রবেশ করলাম।
ডাইনিং থেকে রোশান স্যার আর আমার খাবার লুকিয়ে রান্নাঘরের ভেতরে নিলাম। খাবার দেখে তরি বলল, ভাবি এসব তো আপনাদের দুজনের খাবার। চুপ, তুমি এসব খাবে আর রোশান স্যারের জন্য তোমার জন্য রাখা খাবার নিয়ে যাব। খাবার নিয়ে গিয়ে বলবো উনার মা আমাদের জন্য এসব খাবার রেখেছে। কেন ভাবি এমন করবেন? আম্মা তো আপনাকে ভালোবাসেন। ভাত মাখিয়ে তরির মুখে গুজে দিয়ে বললাম, আমাকে ভালোবাসে বলে আমি কি করব? না মানে আমাকে কি করতে বলছো? ওই মহিলার সাথে মিশে তোমাকে অত্যাচার করব? আমার কি জীবনের ভালোবাসার অভাব পড়েছে যে ওই সুযোগ সন্ধানী রওশন জামিল মহিলার ভালোবাসায় গদগদ হয়ে যাব? এসব খারাপ মানুষের ভালোবাসা আমি চাই না, বুঝলে? তুমি তো শাশুড়িকে ভীষণ ভালবেসেও তার মন পেলে না। এবার শাশুড়ি বুঝবে ভালোবেসে মন না পেলে কেমন লাগে। শাশুড়ি আমাকে পর্যাপ্ত ভালবেসেও যখন মন পাবে না তখন উনার মন ডেকে বলবে এর চেয়ে তরি 1000 গুণ ভালো ছিল। এরপরেও যদি ভাবে না বেটার বউ দুইটাই খারাপ, সে ওশানের প্রেমিকাকে এই বাড়িতে নিয়ে আসবে, দেখবে ওশানের প্রেমিকাকে আমি এর চেয়ে বেশি খারাপ তৈরি করব। উনাকে আমি বুঝিয়েই ছাড়ব উনি ভুল। উনার মুখে স্বীকার করিয়ে ছাড়ব তরি ই ভালো ছিল। এরই মাঝে আমাদের ঘর থেকে এক মেয়ের হাসির বিকট শব্দ ভেসে আসছে। কান খাড়া করে শোনার চেষ্টা করছি মেয়েটা কি বলাবলি করছে। ভ্রু উঁচিয়ে তরির কাছে জিজ্ঞেস করলাম, তরি কে এসছে? ভাবি আম্মার ভাতিজি। ভাইয়াকে পছন্দ করে। আম্মার খুবই ইচ্ছা ছিল জিনাত আপুর সাথে ভাইয়ার বিয়ে দেওয়ার, কিন্তু ভাইয়া রাজি হয়নি। আর দেখবেন এই বাড়িতে এসে নিজের ফুফুর দাপটে কি বাজে ব্যবহার করে আমাদের সাথে। কথায় ইংরেজি বলে শুধু ওকে মাথায় রাখলাম। তরির খাওয়া শেষ। ওর কেমন কান্না পাচ্ছে। কান্না আটকে বলল, আজ কত বছর পর কেউ ভালোবেসে খাইয়ে দিল। আমার জীবনের আগন্তুক হয়েই কি তুমি এসছো? এসব বলতে নেই। শোনো, আমি তো নতুন বউ, লজ্জা থাকা উচিত আমার, না হলে পাড়ার মানুষ সমালোচনা করবে। তুমি আমাদের এই খাবারগুলো আমাদের রুমে দিয়ে আসো। আমি একটু লজ্জা নিয়ে তোমার সাথে প্রবেশ করছি ভেতরে। তরির সাথে নিজেদের রুমে প্রবেশ করেই চোখ গেল জিনাতের দিকে। পায়ের উপর পা তুলে বসে গল্প করছে রোশান স্যারের সাথে। আমি ঘরে ঢুকতেই রোশান স্যার আর চোখে তাকালেন আমার দিকে। জিনাতকে বললেন, ওর নাম সারা। তোমার ভাবি। জিনাত কেমন করে যেন বিদ্রুপের দৃষ্টিতে তাকালো আমার দিকে। আমার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে থেকে দেখে বলল, সো বিউটিফুল, বাট কি বাট? হাইটে কম? কোথায়, ঠিকই তো আছে। এর থেকে আর কত হাইট লাগবে? লুক অ্যাট মি। এরই মাঝে তরি বলল, ভাইয়া খাবার খেয়ে নিন, জিনাত আপু আসেন আমরা বাইরে যাই। ভাইয়া আর ভাবি এখন খাবার খাবে। দ্যাটস হুয়াই বাইরে যেতে হবে। হ্যাঁ দাদার হুকুম। আমি রোশান ভাইয়ার রুমেই থাকবো। এই যে নতুন ভাবি, আমাকে দেখে জেলাস ফিল করো না। আমি তোমার বরকে কেড়ে নিব না। যাক, এবার কথা বলার সুযোগ তো পেয়েছি অন্তত। অমায়িক হাসি দিয়ে বললাম, আপনাকে দেখে হিংসা ফিলিংস হচ্ছে না আমার। আর সে প্রশ্নই বা আসছে কেন? না হতেই পারে। ভাবতে পারো আমার হাজবেন্ডের রুমে এসে একান্তে হাজবেন্ডের সাথে কথা বলছে, কাহিনী কি? আপনার কি সেই ক্ষমতা আছে ওনাকে কেড়ে নেওয়ার? যা বিয়ের আগে পারেননি তা বিয়ের পরে কিভাবে সম্ভব? এত ওভার কনফিডেন্স কিভাবে আসে? বিয়ের আগে পারিনি মানে? কথাটা আপনিই তুলেছেন তাই আমি বললাম। ওহ, আমি তো ফান করেছি, বাট তুমি সিরিয়াস হয়ে যাচ্ছ। আপনি আমার মাঝে সিরিয়াস এর কি দেখলেন? আপনি মজা করেছেন, আমিও মজা করেছি। আল্লাহ, ইংরেজি আপা, আপনি মজাও বোঝেন না। ইংরেজি আপা হুয়াই? আপনার প্রতি লাইনে লাইনে ইংরেজি বলার জন্য আমি ভালোবেসে নামটা দিলাম। ওহ, তা তোমরা বেডে ঘুমোও নি কাল রাতে? খাটে না, খাটের নিচে ঘুমিয়েছি। বাট হুয়াই? ফুলশয্যার রাতে ক্রিকেট খেলতে? আপনি জানেন না ফুলশয্যার রাতে ক্রিকেট খেলতে হয়? আমরা সারারাত ক্রিকেট খেলেছি খাটের নিচে গিয়ে। রোশান স্যার চোখ বড় বড় করে তাকালেন আমার দিকে। উনাকে দেখে মনে হচ্ছে অস্বস্তি ফিল হচ্ছে ওনার। তরি মুখে চেপে হাসছে। জিনাত একটা শুকনো কাশি দিয়ে বলল, অসভ্য মেয়ে একটা। ওয়াশরুমটা কোন দিকে যেন? এ ঘরে টয়লেট, বাথরুম সব আছে কিন্তু ওয়াশরুম নেই। মানে? মানে এ কোনো শিল্পপতির ঘর নয় যে ওয়াশরুম থাকবে, এখানে টয়লেট আছে। টয়লেটকে ওয়াশরুম, ঘরকে রুম, খাটকে বেড। এগুলা আপনাদের মতো শিক্ষিত আর বড়লোকরা বলে, আমরা না। আমার আর তরির সামনে এসে এসব বলবেন না। আর আমাকে অসভ্য বললেন কেন? অন্যর ব্যক্তিগত ওয়াশরুম কেন ইউজ করবেন শুনি? সভ্যতা নেই না? দেখলেন রোশান ভাইয়া আমাকে কিভাবে বলল অকারণে। আচ্ছা তোমরা বাইরে যাও, আমি দেখছি। তরি আর জিনাত বাইরে চলে গেল। রোশান স্যার আমার দিকে তাকিয়ে বললেন, জিনাত তো খারাপ কিছু বলেনি। এরকম ইংলিশ তো টুকটাক তুমিও বলো। আর পা পাড়িয়ে ধরে ঝগড়া করলে কেন? কেন, আপনার খুব লেগেছে তাই না? কেন আমার লাগবে কেন? আপনার পুরনো প্রেমিকা বলে কথা। এটাও জেনে গিয়েছ? কি সত্যি আপনার প্রেমিকা? না, ও আমাকে লাইক করে আর কি। ঠিক এ কারণেই ঝগড়াটা করলাম। যদি চুল ধরে টানতে পারতাম আরো শান্তি পেতাম। কি, এই মেয়ে তুমি এত সাংঘাতিক কেন? আর তোমার প্রবলেম ই বাকি? তুমি তো আর আমাকে ভালবাসো না। অন্য কেউ বাসলে প্রবলেম কি?
আমার কথা হলো আমি প্রেম করব না, কিন্তু অন্য কারো সাথে করতেও দিব না। এর আগে যারা আমার পিছে ঘুরেছে নাও বলিনি হ্যাঁ বলিনি, বিকজ অন্য কারো সাথে প্রেম করুক সেটা আমি হতে দেইনি। আপনার ব্যাপারটাও সেইম। আমি কাছে আসব না, অন্য কাউকে আপনার পাশে ঘেঁষতেও দিব না। আমার কথা হলো আমি প্রেম করব না, কিন্তু অন্য কারো সাথে করতেও দিব না। এর আগে যারা আমার পিছে ঘুরেছে নাও বলিনি হ্যাঁ বলিনি, বিকজ অন্য কারো সাথে প্রেম করুক সেটা আমি হতে দেইনি। আপনার ব্যাপারটাও সেইম। আমি কাছে আসব না, অন্য কাউকে আপনার পাশে ঘেঁষতেও দিব না। রোশান স্যার ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। মনে হয় এমন কথা উনার জীবনে এর আগে কখনো শোনেননি উনি। উনি কি আমাকে ভয়ঙ্কর কোনো মহিলা ভাবছেন? কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বললেন, মারাত্মক লেভেলের ওমেন তুমি। নাও খেয়ে নাও। যেভাবে কোমর বেঁধে ঝগড়া করতে লেগেছ, না খেলে ফুটবল হয়ে যাবে, বিরোধী পক্ষ জিতে যাবে। শোনেন স্যার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সারাহের সাথে কেউ কোনোদিন ঝগড়া করে পারবে না। আল্লাহ আমাকে এই বিশেষ গুণ আপন হাতে দিয়েছেন। সামটাইমস এমন হয় যে আমি বুঝতে আমি এই ভুল, তবুও ননস্টপ তর্ক করে যায় ঝগড়ায় জেতার জন্য। দেখেছেন হলেও কিন্তু আমার স্বভাব ভালো আছে স্যার। আমি মিথ্যা কথা বলি না। আচ্ছা তাহলে এই কাহিনী, ঝগড়াতেও অসৎ উপায় অবলম্বন হয়, এটাও জীবনের একটা পার্ট। জিততে তো হবে। আচ্ছা, ওই জিনাত আর আমার যদি তুমুল ঝগড়া হয়, আপনি কার পক্ষ নিবেন? মানে কাকে সাপোর্ট করবেন? ওশান স্যার আবারও অবাকের মাত্রা বাড়িয়ে দিয়ে আমার দিকে তাকালেন। মাত্রই শুকনো কাশি দিয়ে ওষ্ঠদ্বয় ফাঁকা করলেন, কিছু একটা বলতে যাবেন, সাথে সাথে হাত উঁচিয়ে বলে উঠলাম, দাঁড়ান। আপনাকে কষ্ট করে ভেবে সিদ্ধান্ত নিতে হবে না। আপনি একজন শিক্ষক মানুষ, নিঃসন্দেহে ভালো মানুষ। হালাল হারাম বোধ আপনার আছে। তাই আপনি থাকবেন আপনার হালাল বউয়ের পক্ষে। নট হারাম জিএফ। ডিসিশন তো তুমি দিয়ে দিলে, আমাকে জিজ্ঞেস করার কি প্রয়োজন ছিল? খেয়ে নাও কুইক। আমার হাত কেটে গিয়েছে, কিভাবে খাবো? কিভাবে কাটলো, দেখি কতটা কেটেছে। বলেই উনি আমার হাতের আঙুল স্পর্শ করলেন। অদ্ভুত এক কেয়ারিং ওনার মাঝে দেখছি। কাটা আঙুলে হাত বুলিয়েই যাচ্ছেন। একটু মোলায়েম কণ্ঠে বললাম, মাছ কাটতে গিয়ে। এ বাড়িতে কি তোমাকে মাছ কাটার জন্য আনা হয়েছে? কে তোমাকে মাছ কাটতে বলেছে? আম্মা বলল, তোরই একা পারছে না, তুমিও একটু হেল্প করো। আম্মা বলেছে, আম্মা নতুন বউকে মাছ কাটতে দিল। আমি কতদিন বলেছি তরিকে একটা কাজের মেয়ে রেখে দিতে। তরি নাকি কিছুতেই রাজি নয়। সে এই বাড়ির কাজ অন্য কারো হাতে তুলে দিতে রাজি নয়। আপনি এবার একটা কাজের মেয়ে খুঁজে আনুন প্লিজ। সেটা তুমি না বললেও আনবো। এইভাবে হাত কেটে নিলে, খেয়ে চলো ডাক্তারের কাছে, ভেতরে কোনো ময়লা থাকলে প্রবলেম হবে। এর জন্য ডাক্তারের কাছে যেতে চাই না আমি। এমনিতেও সেরে যাবে। নেক্সট এসব কাজ আর করতে যেও না। আমি তরিকে ডেকে দিচ্ছি, তোমাকে খাইয়ে দিবে। ওরও হাত কেটে গিয়েছে। তাহলে আম্মাকে ডাকি? না না, আপনি বরং আম্মাকে বলুন না মাছগুলো ধুয়ে দিতে। তরির হাত আমার থেকে বেশি কেটেছে। তরি কাটা হাত নিয়ে মাছ ধুতে চাইছে। একদিনেরই তো ব্যাপার। আম্মা যদি একদিনের জন্য সাহায্য করত। আমার আম্মা অনেক ভালো মানুষ। এভাবে অনুনয় করতে হবে না। তোমাদের হাত কেটেছে শুনলে আম্মার মাথাই ঠিক থাকবে না। আমি আম্মাকে বলছি। রোশান স্যার ওনার আম্মাকে ডেকে বললেন, আম্মা, সারা হার তরির হাত কেটে গিয়েছে, তুমি আজকের মতো মাছটা ধুয়ে দাও। কালই কাজের লোক চলে আসবে। না না বাবা, দুই বৌমা আর আমি মিলে টুকটাক কাজ করে নিতে পারবো। এর জন্য কাজের লোক লাগবে না। ওদের হাত কেটেছে আগে বলবে না। রোশান স্যারের মা নাকি কুটোটি ও সরান না। ছেলের মুখে আজ কাজের কথা শুনে উনার মুখের যা অবস্থা। মুখে হাসি, বুকে কান্না। শাশুড়ির অবস্থা জানা দেখার মতো। আমি মনে মনে ভাবছি কখন যে তরিকে নিউজটা দিতে পারবো। ইয়াহু মিছিল দিতে ইচ্ছে হচ্ছে। উনি ঘরের ভেতরে এসে বললেন, ভাত মেখে দিলে চামচ দিয়ে খেতে পারবে। চেষ্টা করব। আমি ওয়াশরুম যাচ্ছি, আপনি খেয়ে নিন। আপনার খাওয়া শেষ হলে আমাকে ভাত মাখিয়ে দিয়েন। নো, আগে তুমি এস। আমি গোসলে যাচ্ছি, এর মাঝে খেয়ে নিন আপনি। উনি খাবারে কষ্ট পাক, এটা আমি মেনে নিতে পারবো না। উনি হাবিজাবি খাবেন, এটাও আমি মেনে নিতে পারবো না। মাছ, ডিম, রোস্ট, পোলাও এর প্লেট উনার দিকে এগিয়ে দিয়ে আমি গোসলে ঢুকলাম। আমার এখন গোসলের ইচ্ছা ছিল না। কিন্তু এখনই খাবার খেলে উনি ওনার খাবার আমাকে দিয়ে দিবেন, নিজে না খেয়ে থাকবেন। আর আমি সেটা সহ্য করতে পারবো। গোসল শেষ করে এসে ওনাকে বললাম, দিন ভাত মেখে দিন। উনি খাবারের ঢাকনা সরাতেই চমকে গেলাম আমি। মাছ, রোস্ট, ডিমের প্লেট জায়গা মতোই রয়েছে। যাকে খাওয়াবো বলে আমি এতখানি অভিনয় করলাম, তারই খাওয়া হলো না। তার মানে রোশান স্যার খাবারের ঢাকনা সরিয়ে দেখেছিলেন। আমি চুপচাপ উনার মুখের দিকে তাকিয়ে বসে আছি। কেমন যেন অনুভূতি শূন্য লাগছে সবকিছু। আমি উনার কথা ভাবলাম আর উনি আমার কথা ভাবলেন। ভাত মেখে আমার গালে তুলে দিতে দিতে বললেন, চামচ দিয়ে তুমি খেতে পারতে না? আপনি কি কি খেয়েছেন, যা রেখে গিয়েছিলে? সত্যি তাই বলেই আমি কেঁদে দিলাম। কেন কাঁদলাম তা জানি না আমি।
উনি ভীষণ অবাক হয়ে গেলেন। আমার কান্না দেখে বললেন, মা, বাবার জন্য কষ্ট পাচ্ছ? আচ্ছা, বিকালেই নিয়ে যাব। আমি উত্তর না দিয়ে চুপ রইলাম। এরই মাঝে ওনার আম্মা চিৎকার দিয়ে উঠলেন। মাছ ধুতে গিয়ে কতগুলো জিওলের কাঁটা ওনার হাতে ফুটেছে। আহারে, ব্যথা কি খুব লাগলো। রোশান স্যার দ্রুত ছুটে গেলেন। বাড়ির বাকিরাও এগিয়ে এসছে। সবার আড়লে আমি বিষয়টা দারুণ এনজয় করলাম। তোরই নিশ্চয়ই এতটাই কষ্ট পেয়েছিল। নিজে কষ্ট না পেলে অন্যর কষ্ট উপলব্ধি করা যায় না। সত্যি সরি শাশুড়ি আম্মা, আপনি আমার মায়ের মতো কখনো চাইনি এমন ভাবে কষ্ট দিতে। কিন্তু আপনাকে আপনার ভুল বোঝাতে হবে। তোরিও যে আপনার মেয়ের মতো সেটা আপনাকে বোঝাতেই আমার এই অন্যায় করা। রোশান স্যার যখন উনার মাকে নিয়ে বিজি, আমি সেই ফাঁকে উনার ফোন নিয়ে মৃন্ময়ের নাম্বার সেভ করে মৃন্ময়কে ভিডিও কল দিলাম। মৃন্ময় আমাকে দেখেই লাফিয়ে উঠে বলল, কিরে সারা, কই তুই? শ্বশুর বাড়ি। শোন, এত কথা বলার সময় নেই। ছোঁয়া কই? বিশাল নিউজ আছে ভাই। মৃন্ময় ফোনের ব্যাক ক্যামেরা ধরে বলল, দেখ লাইলি মজনু হেঁটে আসছে। কলেজ ক্যাম্পাসে হাঁটছে ছোঁয়া আর তন্ময়। ছোঁয়া ক্রমাগত ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে কেউ একজনকে। গতকাল থেকে আমার ফোন অফ। আজ ওশান ট্রিট দিবে, 10:30টায় ক্যাফেতে পৌঁছানোর কথা। আমি ছাড়া ছোঁয়া কিছুতেই কোথাও গিয়ে কমফোর্ট ফিল করতে পারে না। আমি তার রোজ দিনকার অভ্যাসের মতো। ছোঁয়ার মুখের অদলে পিপাসিত চক্ষু নিয়ে তাকিয়ে আছে তন্ময়। তন্ময়ের চোখ মাটিতে নেই, ছোঁয়ার মুখের দিকে রয়েছে। ছোঁয়ার প্রতি তন্ময়ের গভীর এক টান রয়েছে, যেটাকে বলে একপাক্ষিক ভালোবাসা, যেটা ছোঁয়া বুঝেও এড়িয়ে গিয়েছে বহুবার। কারণ ছোঁয়ার জীবনে রয়েছে ওশান। মাটিতে খেয়াল না করাই তন্ময় হোঁচট খেল। ছোঁয়ার সাথে সাথে তন্ময়ের হাত ধরে ফেলল। বিরক্ত চোখে তন্ময়ের দিকে তাকিয়ে একটা গালি দিয়ে বলল, চোখ কোন দিকে তন্ময়? তোর নাম তন্ময় কে রেখেছিল? তোর নাম রাখবে আছাড় আলী। তুই দিনে কয়বার আছাড় খেতে যাস বলতো? আমি তো কম করে হলেও 10 বার তোকে ধরি। আল্লাহ জানে বাড়িতে কতবার আছাড় খাস তুই। আছাড় খেলে যদি সুন্দরীদের ছোঁয়া পাওয়া যায় তাহলে আছাড়ই ভালো। আমি যখন ওশানের সাথে বিদেশ চলে যাব তোকে ধরবে কে? যে বদ দোয়া করেছি আলহামদুলিল্লাহ, তোর ওশানের সাথে আর বিদেশ যাওয়া হচ্ছে না। তন্ময় প্লিজ। বুকের মাঝে বাড়ি মেরে উঠেছে আমার। ভুলেও আর কোনোদিন এমন অপশাপ দিবি না। তুই জানিস না ওশানকে আমি কত ভালোবাসি। আচ্ছা, এত সিরিয়াস হয়ে যাস না। আমি মজা করেছি। তুই মজা নিয়ে আছিস। ওই দিকে সারাহের ওচার ফোন অফ। সে কি বিয়ে শাদি করে নিল নাকি? আমরা ছাড়া বিয়ে ওকে করাবো, খোঁজ লাগা ওর। মৃন্ময় হাঁপাতে হাঁপাতে গিয়ে ছোঁয়ার সামনে ফোনটা ধরে বলল, ছোঁয়া, এই নে সারাহকে খুঁজে পেয়েছি। ছোঁয়া আমাকে দেখে রাগান্বিত হয়ে বলল, কি ব্যাপার আপা? আপনার ফোনে কি হয়েছে? জাস্ট 10 মিনিটে ক্যাম্পাসে উপস্থিত হন। শোন না ছোঁয়া বেবি, ঘটনা তো ঘইটা গেছে। কি ঘটনা? হুট করে আমার দাদু বিয়ে করাই দিছে কাল রাতে। মানে কি? হ্যাঁ, এই তন্ময় কি বলে শোন ওর নাকি বিয়ে হইছে। এই জন্য মাথায় কাপড় দিয়ে ঘোমটা টোমটা দিয়ে এককেরে বসে আছিস। ফিলিংস নতুন বউ আর তোর বিয়ে আমরা ছাড়া কিভাবে হলো? এই বিয়ে আমরা মানি না বুঝলি। তোর জামাই কই, তার কাছে ফোন দে। 1 মিনিট, দেখতে কেমন? খুবই কিউট রে দেখতে আমার জামাই। রোশান স্যারের থেকে কিউট নাকি রে? কোথাকার রোশান ফোশান? কি কই সেগুলান ছোঁয়া তুই? সে এমন কিউট আর হট দেখলেই প্রেম পায়। আচ্ছা, তাই বাসর ঘরে কি কি হলো? সাথে সাথে বাসর ঘরের ভয়ানক ঘটনার কথা মনে পড়ে গেল। আমি কিছুতেই ছোঁয়াকে ওই ভয়ানক ঘটনা বলতে পারবো না। বরং কাহিনী ঘুরিয়ে বলি, একটি রোমান্টিক লাভ স্টোরি বলে ফেলি। একটু লজ্জামিশ্রিত ভাব নিয়ে বললাম, আমি তো লজ্জায় গুটি সেটে মেরে বসেছিলাম। উনি ভেতরে আসতেই বুকের মাঝে দুরুম দুরুম শুরু হলো। নিয়ম অনুযায়ী খাট থেকে নেমে উনাকে সালাম করতে গেলাম। উনি সাথে সাথে আমার 2 বাহু ধরে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, তোমার স্থান আমার পায়ে নয়, যা আমার বুকে। আমি লজ্জায় উনার বুক থেকে সরে এলাম। সাথে সাথে উনি আমার হাত টেনে ধরে একটা গান শুরু করলেন, যেও না সাথী, ও চলেছ একেলা কোথায়, পথ খুঁজে পাবে নাকো তুমি। এভাবেই অনেক রোমান্টিক ব্যাপার স্যাপার ঘটতে থাকে। আরও অনেক ফিলিংসের ব্যাপারই ছিল। উনি খুব চুমু খেতে চাচ্ছিলেন আর আমি না করছিলাম। এরই মাঝে কারেন্ট চলে যায়। এমন সময় কারো উষ্ণ নিঃশ্বাস আমার ওষ্ঠে আছড়ে পড়ে। ঠিক তখনই কারেন্ট চলে আসে আর আমি তাকিয়ে দেখি রোশান স্যার ওষ্ঠদ্বয় নিয়ে আমার ওষ্ঠের কাছাকাছি। উনি কারেন্ট যাওয়ার সুযোগ কাজে লাগাতে চাচ্ছিলেন কিন্তু কারেন্ট আসাতে মারাত্মক লজ্জা পেয়ে যান। 1 মিনিট, তুই এখানে রোশান স্যারকে কই পাইলি? আরে ধুর, আমার ওই বরের কথা বলতে গিয়ে ওনার নাম বলে ফেলছি। এমন সময় আয়নায় তাকিয়ে দেখি রোশান স্যার দরজায় 1 পা ভেঙে বুকে হাত বেঁধে তাকিয়ে আছেন আমার দিকে। কি অদ্ভুত সে চাহনি! অতঃপর আরেকটি বাঁশ খাওয়ার গল্প।